ওকে, চলুন শুরু করি। তাহলে আজকে আমাদের টপিক হবে, আলোচনার বিষয় হবে ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনস। হেডিং করুন খাতায়, ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনস। এটার শর্ট অ্যাব্রিভিয়েশন হচ্ছে এ, আর এখানে লিখতে হয় ই, ইলেকট্রোফিলিক অ্যাডিশন। ওকে, তো ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের সম্পর্কে প্রথমে কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি লিখব। সেই ইম্পর্টেন্ট পয়েন্টগুলো মনে রাখলেই আমরা যে কোনো এক্সাম্পল সলভ করতে পারবো। ঠিক আছে, ফার্স্ট পয়েন্ট যেটা আমাদের এখানে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনগুলো হচ্ছে অ্যালকিন কম্পাউন্ডের ক্যারেক্টারিস্টিক রিঅ্যাকশন। নিউক্লিওফিলিক অ্যাডিশন রিঅ্যাকশনের কথা যখন আমরা বলবো তখন সেটা হচ্ছে কার্বনিল কম্পাউন্ডের। তো ইলেকট্রোফিলিক হচ্ছে ক্যারেক্টারিস্টিক রিঅ্যাকশনস অফ অ্যালকিন। তাহলে প্রথমেই লিখছি it is characteristic reactions of alkene। অ্যালকিনের ক্ষেত্রে এই রিঅ্যাকশনটা আমরা সবচেয়ে বেশি দেখতে পাবো। এই রিঅ্যাকশনটা দুটো টাইপে হয়। রিঅ্যাকশনটা দুটো টাইপ, ইট ইজ অফ টু টাইপস। দুটো টাইপের রিঅ্যাকশনের মধ্যে একটা টাইপ হচ্ছে যেটাকে বলে, যেটা কার্বোক্যাটায়নের থ্রুতে হয়, সেটাকে বলা হয় ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন মেকানিজম। তাহলে একটাকে বলা হয় ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন মেকানিজম, আর একটা টাইপ হচ্ছে সেটাকে বলে নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন মেকানিজম। ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন মেকানিজম আর নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন মেকানিজম। আমরা যেহেতু কার্বোক্যাটায়ন এবং তার রিলেটেড রিঅ্যাকশনগুলো প্রথমে দেখছি, তাহলে আমরা এই ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন মেকানিজমটা দেখব। যে ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন মেকানিজমের মেইন কার্বোক্যাটায়ন তৈরি হয়, সেখানে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট তৈরি হয় এবং সেই কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটের থ্রুতে রিঅ্যাকশন হয়। এই জন্য আমরা ক্লাসিক্যাল কার্বোক্যাটায়নের মেকানিজমটা প্রথমে আলোচনা করব, তারপরে আমরা নন ক্লাসিক্যাল আলোচনা করব। তো ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন মেকানিজমের ক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে যে এটা যেহেতু ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন, এই জিনিসটা খেয়াল রাখবেন, ইলেকট্রোফিলিক রিঅ্যাকশন তার মানে ইলেকট্রোফাইল রিঅ্যাকশনে পার্টিসিপেট করবে। আরডিএসে, রেট ডিটারমিনিং স্টেপে ইলেকট্রোফাইল পার্টিসিপেট করবে। আমরা আগে আলোচনা করেছি কাকে ইলেকট্রোফাইল বলে, কোনগুলোকে ইলেকট্রোফাইল বলে, কোনগুলোকে নিউক্লিওফাইল বলে। তো ইলেকট্রোফাইলের ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে ইলেকট্রোফাইল রিঅ্যাকশনের আরডিএসে পার্টিসিপেট করে, এই জন্য রিঅ্যাকশনের নাম ইলেকট্রোফিলিক। এই ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন মেকানিজমটা তখনই হবে যখন ইলেকট্রোফাইলটার মধ্যে কোনো লোন পেয়ার না থাকে। যদি ইলেকট্রোফাইলের মধ্যে কোনো লোন পেয়ার না থাকে তাহলে ইট ইজ গিভেন বাই ইলেকট্রোফাইলস। আমি এটাই লিখছি, ইট ইজ গিভেন বাই ইলেকট্রোফাইলস হ্যাভিং নো লোন পেয়ার। এই কথাটা খুব ইম্পর্টেন্ট এবং এই কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে, নো লোন পেয়ারস অফ ইলেকট্রন। তাহলে যদি কোনো ইলেকট্রোফাইলের মধ্যে লোন পেয়ার না থাকে, সেই ইলেকট্রোফাইলটা অ্যাডিশন রিঅ্যাকশন যদি করে, তাহলে সেই অ্যাডিশন রিঅ্যাকশনটা ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন মেকানিজমের মাধ্যমে হবে। এক্সাম্পল, যে কারা এই ধরনের ইলেকট্রোফাইল, এই ধরনের ইলেকট্রোফাইলের এক্সাম্পল হিসেবে আমি নিতে পারি H+। এই ইলেকট্রোফাইলটাতে দেখুন কোনো লোন পেয়ার নেই। বা আমি নিতে পারি কোনো কার্বোক্যাটায়ন R+, যার মধ্যে কোনো ইলেকট্রোফাইল নেই। বা আমি নিতে পারি ফিনাইল ক্যাটায়ন, যার মধ্যে কোনো ইলেকট্রোফাইল নেই। এরকম আরও অনেক ইলেকট্রোফাইলের কথা আমরা পড়েছি। সেই ইলেকট্রোফাইলগুলো যাদের মধ্যে কোনো লোন পেয়ার অফ ইলেকট্রনস নেই, সেই লোন পেয়ার অফ ইলেকট্রন না থাকা ইলেকট্রোফাইলগুলোই এই রিঅ্যাকশানে ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন মেকানিজমের থ্রুতে হয় এবং ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন মেকানিজমের থ্রুতে কার্বোক্যাটায়ন তৈরি করে এবং কার্বোক্যাটায়ন তৈরি করে রিঅ্যাকশন করে। মেকানিজমটা দেখি প্রথমে। তাহলে এ এর মেকানিজমটা দেখি। এর মেকানিজম হচ্ছে ভেরি সিম্পল। প্রথমে আমরা একটা অ্যালকিন নেব,
এই অ্যালকিনের মধ্যে আমরা অ্যাড করব হচ্ছে কি ইলেকট্রোফাইল। তো ইলেকট্রোফাইলটা তো ডাইরেক্ট পাওয়া যেতে পারে না, পজিটিভলি চার্জড এরকম তো ডাইরেক্ট পেতে পারি না। তাহলে আমরা কি করব, আমরা একটা অ্যাডেন্ডাম নেব যেটা হচ্ছে অ্যাডিং মলিকিউল। সেটা কীরকম, সেই মলিকিউলটা হচ্ছে ধরুন এরকম একটা মলিকিউল যার মধ্যে ইলেকট্রোফিলিক পার্টও আছে আবার নিউক্লিওফিলিক পার্টও আছে। সেই ধরনের মলিকিউলকে আমরা অ্যাডেন্ডাম বলি। যেমন HBr, তাহলে H প্লাসও আছে, Br মাইনাসও আছে। ওয়াটার H প্লাসও আছে, OH মাইনাসও আছে। তাহলে একটা ইলেকট্রোফিলিক পার্ট আছে, একটা নিউক্লিওফিলিক পার্ট আছে। এইরকম আমরা কোনো মলিকিউল নেব, যে মলিকিউলটা এই রিঅ্যাকশন কন্ডিশনে ডিসোসিয়েট হয়ে গিয়ে ইলেকট্রোফাইল তৈরি করবে আর নিউক্লিওফাইল তৈরি করবে। তাহলে এই যে মলিকিউলটা অ্যাড হবে বা অ্যাডিং মলিকিউল যেটা থাকবে, সেই অ্যাডিং মলিকিউলটা যখন আমরা এর সাথে অ্যাড করব, অ্যালকিনের সাথে যখন অ্যাডিং মলিকিউলটাকে দেবো, তখন অ্যাডিং মলিকিউলটা ডিসোসিয়েট হয়ে গিয়ে ইলেকট্রোফিলিক পার্ট তৈরি করবে আর নিউক্লিওফিলিক পার্ট তৈরি করবে। কিন্তু এই রিঅ্যাকশনের ক্ষেত্রে ইম্পর্টেন্ট বিষয় কি, যে এই রিঅ্যাকশনের ক্ষেত্রে ইলেকট্রোফিলিক পার্টটা এর সাথে অ্যাটাচ হয়, ইলেকট্রোফিলিক পার্টটা প্রথমে হয়। তাহলে ইলেকট্রোফিলিক পার্টটা এখানে অ্যাটাচ হবে এবং এটাই RDS হয়, এটাই প্রথমে স্লো প্রসেস হয়, এটাই স্লো স্টেপ, আর এটাই RDS অফ দ্য রিঅ্যাকশন। তাহলে অ্যাডিশন অফ ইলেকট্রোফাইলটাই হচ্ছে RDS, এই জন্য রিঅ্যাকশনের নাম হচ্ছে ইলেকট্রোফিলিক। ইলেকট্রোফাইলটা এই দুটো কার্বনের মধ্যে যে কোনো একটা কার্বনে অ্যাড হতে পারে। যে কার্বনে ইলেকট্রোফাইলটাকে অ্যাড করব তার পাশের কার্বনে পজিটিভ চার্জ তৈরি হবে। ইলেকট্রোফাইলটাকে যদি আমি এখানে অ্যাড করি তাহলে পজিটিভ পাশের কার্বনে, ইলেকট্রোফাইলটাকে যদি আমি এখানে অ্যাড করি তাহলে পজিটিভ তার পাশের কার্বনে তৈরি হবে। তো এটাকে এরকম করে ভাবা যেতে পারে, এরকম করে ভাবতে পারেন যে এই বন্ডটা ভেঙে গেল, যে এইদিকে প্লাস হলো এইদিকে মাইনাস হলো, মাইনাসটা এখানে অ্যাটাক করলো ইলেকট্রোফাইলে। তাহলে এই বন্ডটা ভেঙে গেল, ভেঙে গিয়ে একদিকে প্লাস হলো একদিকে মাইনাস হলো, মাইনাসটা এখানে অ্যাটাক করলো। কিন্তু যদিও এটা এরকম করে হয় না, ডাইরেক্ট এই পাই বন্ডটা ডাইরেক্ট অ্যাটাক করে, যার ফলে ইলেকট্রোফাইলটা যে কার্বনে অ্যাটাক করবে, তাহলে আমি এখানে মাইনাস করছি, ধরো এখানে মাইনাস এখানে প্লাস, বন্ডটা ভাঙলাম, এই বন্ডটাকে এখানে অ্যাটাচ করলাম। তাহলে ইলেকট্রোফাইলটা যদি এখানে অ্যাটাচ হয় তাহলে পাশের কার্বনে পজিটিভ হবে। তাহলে এই জিনিসটা আমরা মাথায় রাখবো যে ইলেকট্রোফাইলটাকে যে কার্বনে আমরা অ্যাটাচ করব তার পাশের কার্বনটাতে আমাদের পজিটিভ চার্জ বানাতে হবে এবং একটা কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট হবে। এবারে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে রিঅ্যারেঞ্জমেন্ট যদি পসিবল হয় তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট হবে। তাহলে এখানে হচ্ছে কার্বোক্যাটায়ন হচ্ছে ইন্টারমিডিয়েট, মে রিঅ্যারেঞ্জ আমি লিখছি, তাহলে রিঅ্যারেঞ্জ যদি হয় তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট পসিবল হতে পারে। যদি রিঅ্যারেঞ্জ হয় তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট হবে, আর যদি না হয় তাহলে ডাইরেক্ট এটাই এখান থেকে এবার নিউক্লিওফাইল অ্যাটাক করবে। এবার দেখুন নিউক্লিওফাইল অ্যাটাক করবে, তাহলে নিউক্লিওফাইলটা কি হচ্ছে, নিউক্লিওফাইলটাই কার্বোক্যাটায়নে অ্যাটাক করবে। এবার নিউক্লিওফাইলটাই কার্বোক্যাটায়নের কিন্তু বোথ সাইড অ্যাটাক করতে পারে। আমরা জানি যে কার্বোক্যাটায়নের মধ্যে একটা ভ্যাকান্ট পি অরবিটাল থাকে, তাহলে এখানে আমার একটা ভ্যাকান্ট পি অরবিটাল আছে, তাহলে এই ভ্যাকান্ট পি অরবিটালটাতে নিউক্লিওফাইলটা উপর দিক থেকেও অ্যাটাক করতে পারে অথবা নিচের দিক থেকেও অ্যাটাক করতে পারে। এটা যেমন এই দিক থেকেও অ্যাটাক করতে পারে, এটা এই দিক থেকেও অ্যাটাক করতে পারে। তাহলে দুদিক থেকেই যদি অ্যাটাক করতে পারে তাহলে আমরা প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে যখন আমরা প্রোডাক্টটা পাবো তখন এরকম হতে পারে যে ইলেকট্রোফাইলটা যেদিকে নিউক্লিওফাইলটা সেদিকেই অ্যাটাচ হচ্ছে। আর একটা জিনিস হতে পারে যে ইলেকট্রোফাইলটা যেদিকে নিউক্লিওফাইলটা তার উল্টো দিকে অ্যাটাচ হচ্ছে। তাহলে যদি একই দিকে অ্যাটাচ হয় তাহলে আমরা বলবো সিন অ্যাডিশন, আর যদি অপোজিট দিকে অ্যাটাচ হয় তাহলে আমরা বলবো অ্যান্টি অ্যাডিশন। তাহলে এটাকে বলবো সিন অ্যাডিশন প্রোডাক্ট, এটাকে বলবো অ্যান্টি অ্যাডিশন প্রোডাক্ট। তাহলে একটা সিন অ্যাডিশন প্রোডাক্ট, একটা অ্যান্টি অ্যাডিশন প্রোডাক্ট, তাহলে দু ধরনেরই প্রোডাক্ট হতে পারে। তাহলে সবসময় প্রোডাক্ট হবে ইন পেয়ার্স। যদি একটা কাইরাল সেন্ট, যদি কোনো মলিকুলটা কাইরাল হয়, ওভারঅল মলিকুলটা যদি কাইরাল হয়, যদি কাইরাল না হয় তাহলে তো দুটোই সেম। কেন? কারণ যদি কাইরাল না হয় তাহলে এই বন্ডটা রোটেট করে এটাই হতে পারে বা এই বন্ডটা রোটেট করে এটাই হতে পারে, তাহলে দুটোই সেম। কিন্তু যদি প্রোডাক্টটা কাইরাল হয় তাহলে দুটো সেম হবে না, তখন দুটো আলাদা প্রোডাক্ট হবে। তাহলে যদি প্রোডাক্টটা কাইরাল হয় তাহলে প্রোডাক্ট উইল বি ফর্ম ইন পেয়ার্স, দুটো করে প্রোডাক্ট তৈরি হবে। ঠিক আছে, তাহলে আশা করছি এই জিনিসটা বোঝা গেছে যে এটাকেই আমরা বলছি ইলেকট্রোফিলিক অ্যাডিশন রিঅ্যাকশন। তাহলে অ্যাডিশন রিঅ্যাকশনের ক্ষেত্রে তার প্রোডাক্ট হয় এখানে, তাহলে আমার একটাতে ইলেকট্রোফাইল মানে এই প্রোডাক্টটা তৈরি হয়। আমি এটা এখানে দেখিয়ে দিচ্ছি। এই প্রোডাক্টটি তৈরি হয়। এখন এখানে দুটো তিনটে কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 1, যে ইলেকট্রোফাইলই কেন ফার্স্ট স্টেপে অ্যাটাক করবে, মানে ফার্স্ট স্টেপে কেন ইলেকট্রোফাইল অ্যাটাক করবে। আচ্ছা, এটা হচ্ছে ফার্স্ট। স্লো স্টেপে ইলেকট্রোফাইল কেন অ্যাটাক করবে, যেটা হচ্ছে প্রথম স্টেপ। সেই প্রথম স্টেপে ইলেকট্রোফাইল কেন অ্যাটাক করবে, নিউক্লিওফাইল কেন অ্যাটাক করবে না।
তাহলে যদি নিউক্লিওফাইল অ্যাটাক করতো তাহলে কি হতো সেটা আমরা প্রথমে আগে দেখি। যদি নিউক্লিওফাইল অ্যাটাক করতো তাহলে এরকম সিচুয়েশন হতে পারতো। দেখুন ডাবল বন্ড আছে, এখানে ধরুন প্রথম স্টেপে নিউক্লিওফাইল অ্যাটাক করলো। তাহলে নিউক্লিওফাইল যদি অ্যাটাক করে তাহলে এই বন্ডটা যখন একটা কার্বোক্যাটায়ন একটা অ্যানায়ন, তাহলে ক্যাটায়নে গিয়ে অ্যাটাক করবে, তাহলে এরকম সিচুয়েশন হবে। তাহলে যদি নিউক্লিওফাইলটা এই কার্বনে অ্যাটাক করে তাহলে এই কার্বনে কি লিখবো আমি? নেগেটিভ। এখন দেখুন একটা জিনিস খুব ভালো ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে যে এইটা হচ্ছে কার্বোক্যাটায়ন, এই যে এটা হচ্ছে কার্বোক্যাটায়ন, এটা হচ্ছে কার্বনায়ন। এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল? একটুখানি কুইকলি বলুন দেখি, কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল না কার্বো অ্যানায়নটা বেশি স্টেবল? এই দুটোর মধ্যে কোনটা বেশি স্টেবল? এই কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল হবে না এই কার্বো অ্যানায়নটা বেশি স্টেবল হবে? কি মনে হয়? কার্বোক্যাটায়নটা বেশি স্টেবল। আচ্ছা, এটা দেখুন এই জায়গাটা একটু ভুল হয়ে গেল। কার্বোক্যাটায়নের অক্টেট কমপ্লিট নেই, কার্বোক্যাটায়নে এখানে 6 ইলেকট্রন আছে, কিন্তু কার্বো অ্যানায়ন মানে তো অক্টেট কমপ্লিট, আমরা আলোচনা করেছি। কার্বো অ্যানায়ন মানে এখানে একটা লোন পেয়ার অফ ইলেকট্রন আছে, তাহলে 2 2 3 2 6 7 8, তাহলে এটার অক্টেট কমপ্লিট আছে, 8 ইলেকট্রন সিস্টেম কার্বন আয়ন। কার্বন আয়ন 6 ইলেকট্রন সিস্টেম নয়, এটা বেশি স্টেবল, মোর স্টেবল। তাহলে এইটা হচ্ছে মোর স্টেবল, কিন্তু তবুও এটা হলো না, মোর স্টেবলটা না হয় কার্বোক্যাটায়নই হলো। রিজন ওটা নয়, রিজন হচ্ছে আমরা এর আগেও পড়েছি যে এই অ্যালকিন হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইল কখনো নিউক্লিওফাইলকে অ্যাটাক করবে না, নিউক্লিওফাইল সবসময় ইলেকট্রোফাইলকে অ্যাটাক করতে পারে। নিউক্লিওফাইলকে কি করে অ্যাটাক করবে? মানে ইলেকট্রন ডেন্সিটি যার আছে সে একটা আর একটা ইলেকট্রন ডেন্স মলিকুলকে কি করে অ্যাটাক করবে? তো নিউক্লিওফাইল কখনো নিউক্লিওফাইলকে অ্যাটাক করতে পারে না। এই জন্যে এইখানে এটা মোর স্টেবল তৈরি হতো, কিন্তু এটা অ্যাটাকই যখন হবে না তাহলে মোর স্টেবল কী করে হবে? মানে সেটা প্রোডাক্টই হবে না। তো ওই জন্যে রিয়াকশানটা কার্বোক্যাটায়নের থ্রুতে হবে, কার্বন আয়ন তৈরি হবে না। এই অবধি কোনো ডাউট আছে? দেখুন এই কনসেপ্টটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। যদি কোনো ডাউট না থাকে তাহলে আমি এই রিয়াকশান মেকানিজমের আরও কিছু ফিচার্স আমি বলছি। আমাদেরকে কি জানুন, আমি বলছি যে প্রথম হচ্ছে কয়েকটা কনসেপ্ট, সেটা হচ্ছে যে কোনো একটা রিয়াকশান, পার্টিকুলার রিয়াকশান পড়ার সময় তার মেকানিজম যখন আমরা পড়বো তার ফান্ডামেন্টাল জায়গাগুলোকে আগে পড়ে নিলে তাহলে যে কোনো আমরা যখন এক্সাম্পল সলভ করবো তো সেটা খুব সহজে হয়ে যাবে। তাহলে আগে সেই কনসেপ্টগুলোকে ভালো করে আমাদেরকে বুঝতে হবে, তাহলেই আমরা যে কোনো পরীক্ষায় প্রশ্ন আসুক না কেন সেই প্রশ্নের সমাধান আমরা ডাইরেক্ট করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, এবার দেখুন, এবার হচ্ছে আমি এই রিয়াকশানের কিছু ফিচার্স আমি লিখছি, বা রিয়াকশানের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট, ফিচার্সই বলতে পারি। ফার্স্ট পয়েন্ট যেটা এই রিয়াকশানের ক্ষেত্রে সেটা হচ্ছে কি, যে এই রিয়াকশানের রেটটা ডিপেন্ড করে হচ্ছে কোন স্টেপটার উপর, স্লো স্টেপটার উপরে। তো এর যদি আমরা রেট দেখি, এই রিয়াকশানে যদি রেট দেখি, তাহলে রেট যেটা আমাদের সাবস্ট্রেট থাকবে তার কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করবে, আবার ইলেকট্রোফাইলের কনসেন্ট্রেশনের উপরেও ডিপেন্ড করবে। এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে ইলেকট্রোফাইলের কনসেন্ট্রেশনের উপরেও ডিপেন্ড করবে। কেন? কারণ আমরা যদি এইখানে দেখি, দেখুন যে স্লো স্টেপে, যেটা স্লো স্টেপ আমাদের যেটা আরডিএস, সেখানে আমাদের সাবস্ট্রেট এবং ইলেকট্রোফাইল দুজনেই ইনভলভড। স্লো স্টেপে যারা যারা ইনভলভ হয় রিয়াকশান রেট তাদের কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে। তো এই রিয়াকশানের ক্ষেত্রে সাবস্ট্রেট এবং ইলেকট্রোফাইল দুজনেই স্লো স্টেপে বা আরডিএসে ইনভলভ, তাই দুজনেরই কনসেন্ট্রেশনের উপরে রিয়াকশান রেট ডিপেন্ড করবে। কিন্তু নিউক্লিওফাইলের কনসেন্ট্রেশনের উপরে ডিপেন্ড করবে না, মানে এটার উপরে ডিপেন্ড করবে না, কারণ এটা ফার্স্ট প্রসেসে নিউক্লিওফাইলটা আসছে। আমি লিখছি সবগুলো পয়েন্ট। তাহলে এটা হচ্ছে প্রথম কথা, যে ইলেকট্রোফাইল এবং সাবস্ট্রেট এই দুটোরই কনসেন্ট্রেশনের উপরে রিয়াকশান ডিপেন্ড করবে। জেনারেলি এই রিয়াকশানগুলো সেকেন্ড অর্ডার রিয়াকশান হয়, তো ইউজুয়ালি সেকেন্ড অর্ডার রিয়াকশান। কমপ্লেক্স মেকানিজম হলে আপনারা জানেন সেক্ষেত্রে রিয়াকশান অর্ডার চেঞ্জ হয়ে যেতে পারে। তো থার্ড যেটা পয়েন্ট হচ্ছে রিয়াকশান বাইমলিকুলার, কারণ আরডিএস এ কটা স্পেসিস ইনভলভ? দুটো, তাই আমরা রিয়াকশানকে বলবো বাইমলিকুলার।
ফোর্থ পয়েন্ট হচ্ছে যে রিয়াকশনের রেট, যে ইলেকট্রোফাইলটা নেব তার ইলেকট্রোফিলিসিটির উপরে ডিপেন্ড করবে। যত ইলেকট্রোফিলিসিটি বেশি হবে ইলেকট্রোফাইলের, তত রিয়াকশন রেট বেশি হবে, স্বাভাবিক। তাহলে রিয়াকশন রেট ডাইরেক্টলি ডিপেন্ডস অন ইলেকট্রোফিলিসিটি অফ ই প্লাস। 5 নম্বর পয়েন্ট, রেট ডিপেন্ড করবে নিউক্লিওফিলিসিটি অফ সাবস্ট্রেট। সাবস্ট্রেট এখানে কিসের মধ্যে কাজ করছে ভালো করে বুঝুন। সাবস্ট্রেট হচ্ছে অ্যালকিন, আর অ্যালকিন এখানে অ্যাটাক করছে অ্যাজ নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইলের মতো ইলেকট্রোফাইলকে অ্যাটাক করছে, তাহলে ওর নিউক্লিওফিলিসিটি যত বেশি হবে তত রিয়াকশন রেট বেশি হবে। তাহলে এটা রিয়াকশন রেট অলসো ডিপেন্ড করবে কিসের উপরে, নিউক্লিওফিলিসিটি অফ অ্যালকিন। অ্যালকিনের নিউক্লিওফিলিসিটির উপর ডিপেন্ড করবে। 6 নম্বর পয়েন্ট, রিয়াকশনের রেট ডিপেন্ড করবে প্রথম স্টেপে যেটা তৈরি হচ্ছে কার্বোক্যাটায়ন। তাহলে কার্বোক্যাটায়নের স্টেবিলিটির উপর ডিপেন্ড করবে। যত কার্বোক্যাটায়ন স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হবে তত রিয়াকশন রেট কি হবে, ফাস্টার হবে। তাহলে এটা ডিপেন্ড করবে অলসো স্টেবিলিটি অফ কার্বোক্যাটায়ন। বাট আমাদের এই জিনিসটা আমরা বারবার মনে রাখবো যে আমরা কি রিয়ারেঞ্জ হওয়ার পর কার্বোক্যাটায়নটার স্টেবিলিটি দেখবো না ফার্স্ট কার্বোক্যাটায়নটার স্টেবিলিটি দেখবো? ফার্স্ট কার্বোক্যাটায়নটারই আমরা স্টেবিলিটি দেখবো। তাহলে যে কার্বোক্যাটায়নটা সবার প্রথমে তৈরি হবে, ফার্স্ট ফর্ম কার্বোক্যাটায়ন যেটা হবে, তার স্টেবিলিটিটা আমরা চেক করব। আমরা কিন্তু কোনোভাবেও আমরা কার্বোক্যাটায়নটা রিঅ্যারেঞ্জ হয়ে যাওয়ার পর যে স্টেবল কার্বোক্যাটায়নটা তৈরি করবে কি করবে না সেটার উপর কিন্তু আমরা দেখব না। আমরা দেখব যে একদম প্রথমে যে কার্বোক্যাটায়নটা তৈরি হচ্ছে তার স্টেবিলিটি কেমন, তার উপরে রেট ডিপেন্ড করবে। ঠিক আছে, আচ্ছা। তারপরের পয়েন্ট, এটা পয়েন্ট তো আমি একবার বললাম, তবু আর আমি আরেকবার লিখে দিচ্ছি। সেটা হচ্ছে কি, কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট হুইচ মে রিঅ্যারেঞ্জ। তাহলে কার্বোক্যাটায়ন ইজ দ্য ইন্টারমিডিয়েট which may rearrange। তাহলে রিঅ্যারেঞ্জমেন্ট যদি থাকে নেক্সট, রেট নিউক্লিওফাইলের উপর ডিপেন্ড করবে না। তাহলে রেট যেটা নিউক্লিওফাইল, নিউক্লিওফিলিক পার্ট, আমরা এখানে দেখেছি যে নিউক্লিওফিলিক পার্টটা রিয়াকশনের ফার্স্ট স্টেপে ইনভলভ। তাহলে এই নিউক্লিওফিলিক পার্টের নিউক্লিওফিলিসিটির উপরে রিয়াকশন ডিপেন্ড করবে না। ঠিক আছে, আচ্ছা। তাহলে রেট depends on নিউক্লিওফিলিসিটি অফ নিউক্লিওফাইল। আমি কিন্তু এটা বলছি না যে রিয়াকশনের রেট নিউক্লিওফাইলের উপর ডিপেন্ড করবে না, আমি বলছি নিউক্লিওফিলিসিটির উপর ডিপেন্ড করবে না। আমরা নিউক্লিওফিলিসিটির উপরে রিয়াকশনের রেট ডিপেন্ড করবে না। আচ্ছা, নেক্সট পয়েন্টটা যেটা আমি বলছি এটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট এক্ষেত্রে, এই পার্টিকুলার পয়েন্টগুলোর মধ্যে। সেটা হচ্ছে যে সেকেন্ড স্টেপ ক্যান বি কজড বাই এনি নিউক্লিওফাইল। এই কথাটা ভালো করে বুঝুন। আমি আবার মেকানিজমটাতে যাচ্ছি। কার্বোক্যাটায়ন যেই তৈরি হলো, কার্বোক্যাটায়ন হচ্ছে হাইলি আনস্টেবল। ধরুন কার্বোক্যাটায়ন তৈরি হলো, রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে গেল, সব কিছু হয়ে গেল, কার্বোক্যাটায়নটা আমার কাছে আছে। এই কার্বোক্যাটায়নে আমি এখানে নিউক্লিওফাইল অ্যাটাক করাচ্ছি। তাহলে এই নিউক্লিওফাইলটা নিউক্লিওফিলিসিটির উপর তো এই স্টেপটা ডিপেন্ড করছে না। তাহলে নিউক্লিওফাইলটা উইক হোক, স্ট্রং হোক, মডারেট হোক, যেমনই নিউক্লিওফাইল হোক না কেন, কার্বোক্যাটায়নে অ্যাটাক করবে আর প্রোডাক্ট দেবে। এবং সবার ক্ষেত্রেই রেটটা একই রকম হবে, ফার্স্ট হবে সবারই। ফার্স্ট রিয়াকশনের ক্ষেত্রে আমরা এটা দেখব না যে কোন নিউক্লিওফাইলটার নিউক্লিওফিলিসিটি বেশি বা কোন নিউক্লিওফাইলটার নিউক্লিওফিলিসিটি কম। আরেকবার আমি বলছি, তাহলে কোনো একটা রিয়াকশনে কোনো একটা পার্টিকুলার স্টেপ ফার্স্ট, তাহলে ওই ফার্স্ট স্টেপে যারা যারা ইনভলভ থাকবে, যতগুলো নিউক্লিওফাইলই আসুক না কেন, আমরা তখন ওই নিউক্লিওফাইলের নিউক্লিওফিলিসিটি কম্পেয়ার করব না। কেন করব না? কারণ নিউক্লিওফাইল সবাই সমান রেটেই এখানে রিয়াকশন করতে পারে। তখন আমরা যেটা কম্পেয়ার করব সেটা হচ্ছে নিউক্লিওফাইলের অ্যামাউন্ট কার বেশি আছে। যার অ্যামাউন্ট বেশি থাকবে সে বেশি প্রোডাক্ট তৈরি করবে। ধরুন এক্ষেত্রে আমার
এক্স মাইনাসও আছে, ওএইচ মাইনাসও আছে। এবার এই দুটোর মধ্যে যেটার অ্যামাউন্ট বেশি পরিমাণে থাকবে সেটা এখানে অ্যাটাক করে সেই অ্যামাউন্টের প্রোডাক্টটা বেশি তৈরি হবে, সেই করেসপন্ডিং প্রোডাক্টটা বেশি তৈরি হবে। আমি কি কথাটা বোঝাতে পেরেছি? দেখুন আরেকবার এই জায়গাটা যদি বুঝতে না হয়, বুঝতে যদি কোনো জায়গায় অসুবিধা হয় তাহলে আমাকে একবার বলুন, আমি আরেকবার এই জিনিসটাকে ক্লিয়ার করছি। তাহলে পয়েন্টটাকে আমি লিখছি, দেখুন পয়েন্টটাকে লিখছি যে এভরি অ্যাভেলেবল নিউক্লিওফাইল ক্যান অ্যাটাক every available nucleophile can attack in fast লাস্ট। আমি কেন বলছি লাস্ট? কারণ এটা হচ্ছে লাস্ট স্টেপ নিউক্লিওফাইল অ্যাটাক হওয়াটাই। নিউক্লিওফাইল অ্যাটাক হওয়াটাই কি আমাদের লাস্ট স্টেপ। তাহলে ফার্স্ট, লাস্ট, নন সিলেক্টিভ, আমি প্রত্যেকটা কথাই আমি বলছি, নন সিলেক্টিভ স্টেপ quantitatively, step quantitatively, not qualitatively। আমি কথাটা মানে কি বোঝাতে চাইছি আরেকবার আমি বলছি, যে আরেকবার আমি জিনিসটাকে রিপিট করছি, ভালো করে এই জিনিসটাকে একবার বোঝার চেষ্টা করুন। কি বলছি? যে সেকেন্ড স্টেপটা হচ্ছে আমার ফার্স্ট স্টেপ, আর এই স্টেপে নিউক্লিওফাইল অ্যাটাক করছে। এই স্টেপে কোন নিউক্লিওফাইল থাকলো, সেই নিউক্লিওফাইলের নিউক্লিওফিলিসিটি বেশি না কম সেটা দেখার প্রয়োজন নেই। নিউক্লিওফাইল অ্যাটাক করবে, প্রোডাক্ট তৈরি হবে। যে নিউক্লিওফাইল, তাহলে এটা হচ্ছে লাস্ট স্টেপ এই রিয়াকশনের। ফার্স্ট স্টেপ নন সিলেক্টিভ, যে কোন নিউক্লিওফাইল অ্যাটাক করবে তার কোনো সিলেকশন নেই, যে কোনো নিউক্লিওফাইল অ্যাটাক করতে পারে, নন সিলেক্টিভ। কোয়ান্টিটেটিভলি, তার মানে যে নিউক্লিওফাইলের অ্যামাউন্ট বেশি পরিমাণে থাকবে সেই নিউক্লিওফাইলই মেজর প্রোডাক্ট দেবে। তার মানে ধরুন এই রিয়াকশনটা যদি অ্যাকোয়াস মিডিয়ামে হয় তাহলে ওয়াটার বেশি পরিমাণে থাকবে, তখন ওয়াটারই অ্যাটাক করবে, নট কোয়ালিটেটিভলি। ওকে, তাহলে দেখুন নেক্সট আরেকটা পয়েন্ট। আচ্ছা, নেক্সট আরেকটা পয়েন্ট যেটা অলরেডি আলোচনা করেছি সেটা হচ্ছে কি, যে নিউক্লিওফাইলটা ক্যান অ্যাটাক ফ্রম আইদার সাইড অফ দ্য কার্বোক্যাটায়ন, কারণ কার্বোক্যাটায়ন এখানে sp2, তাহলে নিউক্লিওফাইল ক্যান অ্যাটাক আইদার সাইড অফ দ্য কার্বোক্যাটায়ন। অ্যান্ড সেক্ষেত্রে যদি প্রোডাক্ট কাইরাল হয় তাহলে আমরা পেয়ার অফ প্রোডাক্টস পাবো, তাই তো? তাহলে পেয়ার অফ প্রোডাক্ট পাবো। আর যদি কাইরাল যদি না হয় তাহলে তো একটাই প্রোডাক্ট পাবো, তাহলে সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে নেক্সট পয়েন্ট আমি লিখছি, যেটা হচ্ছে এটা 10 নম্বর পয়েন্ট, যেটাও একটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটার উপরে বেস করেই আমাদের অ্যাকচুয়ালি মেইন রিয়াকশন এগোবে। সেটা হচ্ছে planar sp2 carbocation can be approached from either side, so if chiral product is formed, chiral products are obtained বা এখানে সো কথাটা উঠিয়ে দিচ্ছি, ইফ কথাটা উঠিয়ে দিচ্ছি, তো সো sp2 carbocation can be approached from either side, so chiral products are obtained in pairs. If the product have only one chiral center, then
enantiomers will be formed. और আমরা এটাকে এরকম করে লিখতে পারি, then racemization take place. দেখুন কি বলতে চাইছি, ভালো করে জিনিসটা খেয়াল করুন। এই পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট এই জায়গাতে। কার্বোক্যাটায়ন sp2, কার্বোক্যাটায়ন নিউক্লিওফাইল দিয়ে দুদিক থেকে অ্যাটাক হতে পারে। যদি যদি মোর দ্যান ওয়ান কাইরাল সেন্টার থাকে তাহলেও আমরা পেয়ার অফ প্রোডাক্টস পাবো, কিন্তু তখন তারা হবে কি ডায়াস্টিওমার। কিন্তু যদি একটাই কাইরাল সেন্টার থাকে তখন তারা হবে এনানসিওমার, তাহলে সেক্ষেত্রে রেসিমাইজেশন হবে। তার মানে ফাইনাল প্রোডাক্টে যদি একটা কাইরাল সেন্টার থাকে তাহলে একটা কাইরাল, ধরুন এটাই কাইরাল সেন্টার, তাহলে এটা আর আর এস দুটোই পাবো, তাহলে তখন কি হবে রেসিমাইজেশন। কিন্তু ধরুন এটাও কাইরাল, দুটো কাইরাল সেন্টার আছে ফাইনাল প্রোডাক্টে, তাহলে দুটো কাইরাল সেন্টার হলে তো একটা কাইরাল সেন্টারের তো কনফিগারেশন সেম থাকবে, একটার শুধু চেঞ্জ হবে। তাহলে ধরুন একটা আর একটা এস, তাহলে এটা হয়ে যাবে আর আর, তাহলে এই দুটো হবে তখন ডায়াস্টোমার। তাহলে এই জন্য বলছে যে কম্পাউন্ড পেয়ারে তৈরি হবে ঠিকই, যদি মাল্টিপল কাইরাল সেন্টার থাকে তাহলেও পেয়ারে তৈরি হবে, আর যদি একটা কাইরাল সেন্টার থাকে তাহলে এনানসিওমারিক মিক্সচার হবে এবং সেক্ষেত্রে রেসিমাইজেশন হবে। দেখুন এই রিয়াকশানের এই যে কয়েকটা 10টা ফিচার্স, এদের মধ্যে কোনো ফিচার্সে কোনো ডাউট আছে কিনা, কোনো কনসেপ্টে কোনো ডাউট আছে কিনা বলুন। দেখুন কোথাও যদি কোনো ডাউট থাকে তাহলে বলুন। এবার দেখুন, তাহলে এই রিয়াকশনের আমি একটা এক্সাম্পল নিচ্ছি, ধরুন আমার কাছে আছে CH2 ডাবল বন্ড CH2 আর আমি এখানে অ্যাড করছি HBr। এই যে HBrটা আমি নিচ্ছি, এই HBrটা কি হবে, প্রথম মেকানিজমটা আমরা যদি ভালো করে দেখি তাহলে HBr প্রথমে কি হবে, এটা ডিসোসিয়েট হয়ে H প্লাস আর Br মাইনাসে ভাঙবে, এইখানে H প্লাস এসে অ্যাড হবে RDS এ, H প্লাস অ্যাড হওয়ার পরে এখানে আমরা পাবো কার্বোক্যাটায়ন CH3CH2 প্লাস। এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে, এই কার্বোক্যাটায়নটা কোনো রিঅ্যারেঞ্জমেন্ট নেই। নেক্সট স্টেপে কি হবে, এক্ষেত্রে X মাইনাস আসবে, এই Br মাইনাস, এখানে এটা যদি Cl মাইনাস হতো তাহলে Cl মাইনাস, তাহলে এখানে Br মাইনাস আছে, এই Br মাইনাসটা কি করবে, এই কার্বোক্যাটায়নে অ্যাটাক করবে, আর আমরা এখানে প্রোডাক্ট পাবো CH3CH2Br। ঠিক আছে, এই প্রসেসটা ফাস্ট হবে, এই প্রসেসটা স্লো হবে, এগুলো সবই আমরা পড়ে নিলাম। এখন এখানে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে যে এইখানে যে HBrটা আমরা ইউজ করব বা HX আমরা ইউজ করব, সেইটাকে হতে হবে অ্যানহাইড্রাস। অ্যানহাইড্রাস HBr বা অ্যানহাইড্রাস HX নিতে হবে। অ্যানহাইড্রাস কেন নিতে হবে, কারণ যদি ওয়াটার থাকে প্রেজেন্ট, অ্যাকোয়াস HX যদি আমরা নিই তাহলে কি হবে, সেকেন্ড স্টেপে Br মাইনাস তো কম পরিমাণে থাকবে, সেক্ষেত্রে ওয়াটার বেশি পরিমাণে থাকবে, তো ওয়াটার অ্যাটাক করবে, আর ওয়াটার অ্যাটাক করলে প্রোডাক্টটা আমরা অ্যালকিল হ্যালাইডের পরিবর্তে CH3CH2OH অ্যালকোহল পেয়ে যাব। তাহলে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এখানে যে HBr বা HX যেটাই আমরা নিচ্ছি না কেন সেটাকে কি হতে হবে, অ্যানহাইড্রাস হতে হবে। আচ্ছা, এইবার দেখুন এখানে একটা খুব ইম্পর্টেন্ট আর একটা কোশ্চেন আমি এখানে বলছি, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে এই রিয়াকশনের রেট আমি যদি, আচ্ছা এটাকে সিম্পলিফাই করি একটুখানি, এটাকে HBr না লিখে আমি এটাকে HX করে দিই, হ্যাঁ তাহলে সুবিধা হবে, জেনারেলাইজ করে দিচ্ছি, তাহলে এটা হচ্ছে X মাইনাস এটা। আমি বলছি এই রিয়াকশনের রেট দেখুন তো, HF HCl HBr আর HI এদের উপর ডিপেন্ড করবে কিনা। HF HCl HBr আর HI এদের মধ্যে কার ক্ষেত্রে রেটটা বেশি হবে এবং সেটার রিজন কি, কার ক্ষেত্রে রেট অফ রিয়াকশনটা বেশি হবে।
কি মনে হয়? খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। রেটটা সমান হওয়া উচিত। রেটটা সমান হওয়া উচিত, কিন্তু এক্ষেত্রে রেটটা বেশি হয় হচ্ছে এইচআই এর। দেখুন, রেটটা সমান হওয়া উচিত, কারণ আই মাইনাস বিআর মাইনাস সিএল মাইনাস এফ মাইনাস এদের উপর রেট ডিপেন্ডই করে না, কিন্তু রেটটা এখানে এইচআই এর বেশি। কারণটা হচ্ছে যে দেখুন, এই স্টেপটার উপর তো ডিপেন্ড করে না, তার মানে এই স্টেপে আমার এক্স মাইনাসের জায়গায় আই মাইনাস বিআর মাইনাস সিএল মাইনাস এফ মাইনাস কে থাকলো তার উপর ডিপেন্ড করছে না রেট, কিন্তু এই স্টেপটার উপর তো ডিপেন্ড করে এইচ প্লাস। তাহলে যে অ্যাসিডটা সবচেয়ে বেশি পরিমাণে এইচ প্লাস দেবে, মানে এইচ প্লাসের কনসেন্ট্রেশন যার ক্ষেত্রে সবচেয়ে বেশি হবে, তার ক্ষেত্রে তো রেট বেশি হবে। এইটাই হচ্ছে এখানে সবচেয়ে বেশি অ্যাসিড। তো এটা রিজন যদি জিজ্ঞেস করে, তাহলে এইটা হচ্ছে কি মোর অ্যাসিডিক, তার জন্য কি হবে মোর এইচ প্লাস দেবে। মোর এইচ প্লাস দিলে মোর কার্বোক্যাটায়ন তৈরি হবে, মোর কার্বোক্যাটায়ন তৈরি হওয়ার জন্য মোর রেট হবে। এই কনসেপ্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে এখানে অ্যান্সার কিন্তু নিউক্লিওফিলিসিটির উপরে নয়। হ্যাঁ, আমরা জানি আই মাইনাসের নিউক্লিওফিলিসিটি বেশি, বিআর মাইনাসের থেকে সিএল মাইনাসের থেকে এফ মাইনাসের থেকে, তাহলে এটা নিউক্লিওফিলিসিটির অর্ডার ঠিক আছে, কিন্তু এটা নিউক্লিওফিলিসিটি কিন্তু অ্যান্সার নয় এই কোশ্চেনটার জন্য। যে নিউক্লিওফিলিসিটির উপর তো ডিপেন্ডই করে না, তাহলে এইখানে নিউক্লিওফিলিসিটিটা অর্ডার নয়, এই অর্ডারটা হচ্ছে অ্যাসিড স্ট্রেংথ। এইচআই এর অ্যাসিড স্ট্রেংথ বেশি হওয়ার জন্য এইচ প্লাসের কনসেন্ট্রেশন বেশি থাকে। তাহলে আমি এটাকে এখানে এইভাবে লিখে দিচ্ছি, দিস অর্ডার is based upon dissociation constant of hx। hx এর ডিসোসিয়েশন কনস্ট্যান্টের জন্য এরকম হচ্ছে, যার ডিসোসিয়েশন কনস্ট্যান্ট বেশি তার রেট অফ রিঅ্যাকশন বেশি হয়। এই জায়গাটাতে কোনো প্রবলেম আশা করছি নেই। আর একটা পয়েন্ট যেটা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে অ্যানহাইড্রাস কেন ইউজ করি, অ্যাকোয়াস কেন নয়, সেটার কারণ হচ্ছে যদি আমরা অ্যাকোয়াস ইউজ করি তাহলে প্রোডাক্ট আমাদের অ্যালকোহল হবে, অ্যালকিল হ্যালাইডের থেকে আমরা পাবো হচ্ছে অ্যালকোহল, অ্যালকিল হ্যালাইড পাবো না, আমরা পাবো হচ্ছে অ্যালকোহল প্রোডাক্ট পাবো। ওকে, তাহলে সেটাও আমি এখানে একটা নোট করে লিখে দিচ্ছি। তাহলে টু প্রিপেয়ার অ্যালকিল হ্যালাইড alkenes are treated with anhydrous HX, not with their aqueous solution। not with their aqueous solution, এই কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আচ্ছা, এবার এর উপর বেস করে আমি একটা কোশ্চেন দিচ্ছি। দেখুন, কোশ্চেন হচ্ছে যে CH2 ডাবল বন্ড CH2 এর মধ্যে দেওয়া হলো কি ডাইলিউট H2SO4, দেওয়া হলো ডাইলিউট H2SO4। তাহলে ডাইলিউট H2SO4 যদি হয় তাহলে আমরা কি করব, যদি আমরা এখানে ডাইলিউট H2SO4 নিই তাহলে কি হবে, ডাইলিউট H2SO4 ডিসোসিয়েট হবে, কি দেবে H প্লাস দেবে, আর কি দেবে HSO4 মাইনাস দেবে, আর কি দেবে ওয়াটার এখানে থাকবে। তাহলে যখন প্রথমে এখানে আমার জুড়বে তো H প্লাস, RDS স্লো কার্বোক্যাটায়ন তৈরি হবে। তাহলে এটা হচ্ছে প্রথম স্টেপ। এবার এই কার্বোক্যাটায়নে অ্যাটাক করার জন্য দুটো জিনিস আছে, আইদার এই আয়নটা অ্যাটাক করতে পারে অথবা ওয়াটার, কিন্তু যেহেতু অ্যাকোয়াস আছে, ডাইলিউট আছে, এর পরিমাণটা কম আছে, অ্যামাউন্টটা কম আছে, অ্যামাউন্ট বেশি আছে ওয়াটারের, তাহলে ওয়াটারই কি করবে এখানে অ্যাটাক করবে। তাহলে এখানে কি হবে, ওয়াটারই অ্যাটাক করবে, আর আমরা প্রথমে পাবো হচ্ছে CH3 CH2 OH2 প্লাস, আর তারপরে এটা যখন H প্লাস ছেড়ে দেবে তাহলে এটা হয়ে যাবে
CH3CH2OH। তাহলে এটা হচ্ছে অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন অফ অ্যালকিন। ঠিক এটা রিভার্স রিঅ্যাকশন না, অ্যাসিড ক্যাটালাইজড ডিহাইড্রেশন অফ অ্যালকিনের। তাহলে এই রিঅ্যাকশনটা আমার কি দাঁড়ালো, এই রিঅ্যাকশনটার নাম কি দাঁড়ালো, এই রিঅ্যাকশনটার নাম দাঁড়ালো হচ্ছে কি অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন অফ অ্যালকিন। হাইড্রেশন অফ অ্যালকিন। তাহলে অ্যাসিড ক্যাটালাইজড হাইড্রেশন অফ অ্যালকিন ইজ রিভার্স অফ ডিহাইড্রেশন অফ অ্যালকোহল। আমরা ডিহাইড্রেশন অফ অ্যালকোহলের পোটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম কার্ভ দেখেছি, এটার পোটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম কার্ভ কিরকম হবে এটা আপনারা ট্রাই করবেন। আর এই যে রিঅ্যাকশনটা, এই রিঅ্যাকশনটাকে আমরা বলবো HX এর অ্যাডিশন, তার মানে হাইড্রো হ্যালোজেনেশন অফ অ্যালকিন। হাইড্রো হ্যালোজেনেশন অফ অ্যালকিন। আমি আশা করছি এই জিনিসটা নিয়ে কারো কোনো ডাউট নেই, সবাই বুঝতে পেরেছেন। তাহলে কি নিতে হবে সেটা এখানে ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার দেখুন এই রিঅ্যাকশনটাকে আমি একটু চেঞ্জ করছি কীরকম, CH2 ডাবল বন্ড CH2, এবার আমি ডাইলিউট না নিয়ে আমি নিচ্ছি কনসেন্ট্রেটেড H2SO4। তাহলে প্রোডাক্ট কী হবে, তাহলে যদি কনসেন্ট্রেটেড H2SO4 আমরা নিই, তাহলে কনসেন্ট্রেটেড H2SO4 প্রথমে দেবে H প্লাস HSO4 মাইনাস। এবার এক্ষেত্রে ওয়াটার নেই, তাহলে প্রথমে তো আমি পাবো কার্বোক্যাটায়ন CH3CH2 প্লাস। এবার এই কার্বোক্যাটায়নের মধ্যে ওয়াটার অ্যাটাক করার জন্য নেই, তাহলে এখানে আছে হচ্ছে আমার ওয়াটারের পরিবর্তে আছে HSO4 মাইনাস। তাহলে পরের স্টেপে HSO4 মাইনাস এখানে অ্যাটাক করবে, আর আমরা প্রোডাক্ট পাবো CH3CH2OSO3H। তাহলে যদি কনসেন্ট্রেটেড H2SO4 নেই তাহলে OSO3H, তার মানে HSO4 মাইনাস অ্যাটাক করবে, বাইসালফেট আয়ন অ্যাটাক করবে, আর বাইসালফেট আয়ন অ্যাটাক করলে এই প্রোডাক্টটা পাবো। আমি এটাকে আর একটু মডিফাই করে দিচ্ছি। মডিফিকেশনটা হচ্ছে যে সেম রিঅ্যাকশন থাকছে CH2 ডাবল বন্ড CH2, এইখানে আমি দিচ্ছি ক্যাটালিটিক অ্যামাউন্ট অফ কনসেন্ট্রেটেড H2SO4 আর হিট। এবার কি প্রোডাক্ট হবে, বলুন এবার কি প্রোডাক্ট হবে, ক্যাটালিটিক অ্যামাউন্ট অফ কনসেন্ট্রেটেড H2SO4 আর এটা। দেখুন ক্যাটালিটিক অ্যামাউন্টে দিলে কি হবে, চিন্তা করুন কি হবে। প্রথম স্টেপ, আমাদেরকে কোনো কিছু মানে মাগ আপ করতে হবে না, সব কিছু আমাদেরকে বুঝে বুঝেই করতে হবে। তাহলে এক্ষেত্রে প্রথমে তো আমরা পাবো কি, প্রথমে পাবো আমরা H প্লাস আর HSO4 মাইনাস। ক্যাটালিটিক অ্যামাউন্টে থাকলেও H প্লাস আর HSO4 মাইনাস হবে। আচ্ছা, এখানে কিন্তু ওয়াটারও নেই, খেয়াল রাখতে হবে, অ্যাকোয়াসও কিন্তু না, কনসেন্ট্রেটেড। তাহলে HSO4 মাইনাস সামান্য পরিমাণ কনসেন্ট্রেটেড H2SO4 দেওয়া হয়েছে, 1-2 ফোঁটা কনসেন্ট্রেটেড H2SO4 দেওয়া হয়েছে। তাহলে প্রথম স্টেপে কি হবে, এখানে H প্লাস আসবে, এটা পাবে কার্বোক্যাটায়ন। তাহলে এখানে হচ্ছে কার্বোক্যাটায়ন আমরা পাবো। এই যে কার্বোক্যাটায়ন, এখানে নিউক্লিওফাইল হিসেবে কে আছে, আমরা যেহেতু ক্যাটালিটিক অ্যামাউন্টে করে দিয়েছি, তার মানে H প্লাসের পরিমাণও খুবই কম ছিল, H প্লাসও ক্যাটালিটিক অ্যামাউন্টে ছিল। তাহলে দেখুন এইখানে HSO4 খুব কম পরিমাণে আছে। আচ্ছা, আমাদের কাছে এটাও তো নিউক্লিওফাইল, দেখুন তো এটা নিউক্লিওফাইল কিনা, এটা তো নিউক্লিওফাইলের মতো কাজ করতে পারে, অ্যালকিন তো নিউক্লিওফাইল হিসেবে কাজ করতে পারে। তার মানে এক্ষেত্রে এই নিউক্লিওফাইলের থেকে এটা অল্প পরিমাণে H প্লাসের সাথে জুড়েছে, কার্বোক্যাটায়ন খুব সামান্য পরিমাণ তৈরি হয়েছে, আবার এখানে অ্যাভেলেবেল আছে বেশি পরিমাণে। তাহলে এটাই এখানে অ্যাটাক করবে কিনা নিউক্লিওফাইল হিসাবে, তাহলে অ্যান্সার হচ্ছে যে এটাই এখানে নিউক্লিওফাইল হিসেবে অ্যাটাক করবে এবং এটার পলিমারাইজেশন হবে। তাহলে এখানে কার্বোক্যাটায়নটা হবে CH3CH2 প্লাস, এবং এই কার্বোক্যাটায়নটার রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যাবে, রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে গিয়ে CH3CH2 CH প্লাস CH3 হবে। তারপরে এখানে লাস্ট স্টেপে আবার H প্লাস চলে যাবে, কারণ ক্যাটালিটিক
তাহলে এখানে প্রোডাক্ট হবে CH3CH ডাবল বন্ড CH এই প্রোডাক্টটা হবে। এবং এটা আমি যদি আরো একটু ভালো করে লিখি তাহলে ট্রান্স প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হবে। আমরা জানি সবাই যে ক্ষেত্রে ট্রান্স প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হবে। তাহলে দেখুন এই তিনটে রিঅ্যাকশনে আলাদা আলাদা প্রোডাক্ট পেলাম। এবং এক্ষেত্রে আমাদের পলিমারাইজেশন যখন হয় তখন প্রোডাক্টটা যেই তৈরি হয় সাথে সাথে প্রোডাক্টটাকে আমাদেরকে বের করে নিতে হবে, নাহলে আবার এটার কি হবে, পলিমারাইজেশন হতেই থাকবে। তো এই জন্য এই জিনিসটাকে প্রোডাক্ট যেই তৈরি হবে সাথে সাথে প্রোডাক্টটাকে রিমুভ করতে হবে। দেখুন এই জায়গাটা কোনো ডাউট আছে কিনা। তাহলে তিনটে কনসেপ্টই কিন্তু আলাদা। যখন ডাইলিউট নেবেন তখন অ্যালকোহল পাওয়া যাবে, কনসেন্ট্রেটেড নিলে হাইড্রোজেন সালফাইড অ্যাডিশন হবে, আর যখন ক্যাটালিটিক অ্যামাউন্টে আমরা H2SO4 নেব সেক্ষেত্রে প্রোডাক্ট হবে ট্রান্স বিউটিন মেজর প্রোডাক্ট। তিনটে প্রোডাক্ট হবে মেনলি, বা ট্রান্স বিউটিন 2 বিউটিন সেটা হয়ে যাবে কি মেজর প্রোডাক্ট। আমি আশা করছি এই জিনিসটা বোঝা গেছে, কোনো ডাউট নেই। আচ্ছা, এবারে আমি আর একটা কনসেপ্ট আমি বলি। এই পার্টিকুলার কেসে এখানে একজন রাশিয়ান সায়েন্টিস্ট তিনি একটা রুল দিয়েছিলেন, সেটা আমরা সবাই জানি, মার্কোনিকভ রুল। তাহলে সেই মার্কোনিকভ রুলটাকে আমি একটুখানি বলছি। মার্কোনিকভ রুল আমরা সবাই জানি। তো সেই মার্কোনিকভ রুল আমি এখানে জাস্ট লিখে দিচ্ছি যে আমাদের এখানে মার্কোনিকভ রুলটা একটু দেখতে হবে। তো আমি এখানে একটা এক্সাম্পল নিচ্ছি। ধরুন আমি নিচ্ছি CH3CH ডাবল বন্ড CH2, এর মধ্যে ধরুন আমি HBr অ্যাডিশন করছি। তাহলে HBr অ্যাডিশন করলে আমরা প্রথমে H প্লাস আসবে, এখান থেকে আমরা কার্বোক্যাটায়ন পাবো। কার্বোক্যাটায়নটা হবে CH3CH প্লাস, এই কার্বোক্যাটায়নটাই মেজর হবে। তো মেজর যে কার্বোক্যাটায়নটা তৈরি হবে সেটাই মেজর প্রোডাক্ট দেবে। তাহলে এই ক্ষেত্রে আমরা এখানে বিয়ারটা অ্যাড হবে, এটাই প্রোডাক্ট পাবো। ওকে, এবার এইখানে একটা কনসেপ্ট আছে, সেই কনসেপ্টটাকে আমি এখানে লিখছি। কনসেপ্টটার নাম হচ্ছে রিজিও সিলেক্টিভিটি। রিজিও সিলেক্টিভিটি, রিজিও সিলেক্টিভ রিঅ্যাকশন, এই কথাটা আমরা বারবার শুনবো। স্টিরিও সিলেক্টিভ, রিজিও সিলেক্টিভ, স্টিরিও স্পেসিফিক, এই টার্মগুলোকে আমাদের খুব ভালো করে বুঝতে হবে। যে ধরুন কোনো একটা রিঅ্যাকশানে মাল্টিপল প্রোডাক্ট তৈরি হচ্ছে, কোনো একটা রিঅ্যাকশানে মোর দ্যান ওয়ান প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেই প্রোডাক্টগুলো একটা আর একটার আইসোমার। কি ধরনের আইসোমার? স্ট্রাকচারাল আইসোমার। তাহলে ওর মধ্যে কোনো একটা প্রোডাক্ট মেজর পরিমাণে তৈরি হয় আর কোনো একটা প্রোডাক্ট মাইনর পরিমাণে তৈরি হয়, আনইভেন অ্যামাউন্টে তৈরি হয়। তখন সেই পার্টিকুলার রিঅ্যাকশনটাকে বলা হয় রিজিও সিলেক্টিভ রিঅ্যাকশন। ঠিক আছে, আর একবার আমি বলি, কোনো একটা রিঅ্যাকশনে ধরুন মাল্টিপল প্রোডাক্ট তৈরি হচ্ছে, যে প্রোডাক্টগুলো তৈরি হচ্ছে তারা একটা আর একটার আইসোমার, এবং সেই আইসোমারগুলো স্ট্রাকচারাল আইসোমার। যদি স্টিরিও আইসোমার হয় তাহলে বুঝে গেলেন কি নাম হবে, স্টিরিও সিলেক্টিভ। কিন্তু যদি তারা স্ট্রাকচারাল আইসোমার হয় তাহলে, এবং তারা যদি একটা মেজর একটা মাইনর পরিমাণে তৈরি হয়, তাহলে তখন রিঅ্যাকশনটাকে বলা হবে রিজিও সিলেক্টিভ। তাহলে এক্ষেত্রে আর একটা কার্বোক্যাটায়ন তৈরি হতে পারতো, সেই কার্বোক্যাটায়নটা হচ্ছে এটা, আর এই কার্বোক্যাটায়নটা থেকেও একটা প্রোডাক্ট তৈরি হতে পারতো, সেটা হচ্ছে এটা। এবং আমরা সবাই জানি যে এই প্রোডাক্টটা এখানে মেজর হবে আর এটা এখানে মাইনর হবে। তাহলে এই দুটো প্রোডাক্ট যে তৈরি হচ্ছে, প্রোডাক্ট দুটোকে ভালো করে যদি দেখেন তাহলে এই দুটো প্রোডাক্ট কিন্তু একটা আর একটার আইসোমার। কি ধরনের আইসোমার? স্ট্রাকচারাল আইসোমার। একটা হচ্ছে 2 ব্রোমোপ্রোপেন, একটা হচ্ছে 1 ব্রোমোপ্রোপেন। তাহলে এই দুটো একটা একটা স্ট্রাকচারাল আইসোমার, একটা মেজর একটা মাইনর হয়েছে, তাহলে রিঅ্যাকশনটাকে বলা হবে রিজিও সিলেক্টিভ। তাহলে রিজিও সিলেক্টিভ রিঅ্যাকশনের এটা কি হবে? ইফ ডিউরিং এ রিঅ্যাকশন more than one structural isomeric product are formed in uneven amount
then the reaction is called রেজিওসিলেক্টিভ রিঅ্যাকশন। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি আরও ডিটেলসে একবার আলোচনা করব যখন আমি এলিমিনেশন রিঅ্যাকশন পড়াবো। রেজিওসিলেক্টিভ রিঅ্যাকশন, রেজিওসিলেক্টিভ এই কথাটা আমাদেরকে মাথায় রাখতে হবে। আর এই যে রেজিওসিলেক্টিভিটির যে কনসেপ্টটা, এই কনসেপ্টটা প্রথম দিয়েছিলেন মার্কনিকভ। মার্কনিকভ প্রথম এই রেজিওসিলেক্টিভিটিটাকে এক্সপ্লেইন করেছিলেন। তিনি একটা রুল দিয়েছিলেন যেটাকে আমরা বলছিলাম মার্কনিকভ রুল। বাট মার্কনিকভস রুল এটা কোনো রুলই না, এটা একটা ট্রিক, জাস্ট মার্কনিকভস রুল বলে লিখে রাখুন। মার্কনিকভ রুল কি বলছিল, যে যেখানে হাইড্রোজেন বেশি থাকবে সেখানে হাইড্রোজেন অ্যাড হবে। তাহলে এখানে হাইড্রোজেন বেশি আছে, তাহলে H+ যখন অ্যাড হবে তখন এখানে অ্যাড হবে, এবং এটা কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে না, আমাদেরকে মডিফাইড মার্কনিকভ রুলটাকে মনে রাখতে হবে, কারণ এটা সবসময় খাটবে না। আমরা যখন কম্পিটিটিভ এক্সামের জন্য যাব তখন দেখবো যে মার্কনিকভের যে রুলটা যেটা বলেছে যে যেখানে হাইড্রোজেন বেশি সেখানে হাইড্রোজেন অ্যাড হবে, সেটা কম্পিটিটিভ এক্সামে খাটবে না, কারণ সেখানে আমাদের এক্সেপশনাল কেসই দেবে। তো আমরা মডিফাইড মার্কনিকভ রুল আমরা দেখব। মডিফাইড মার্কনিকভ রুল বলছে যে ইলেকট্রোফাইলটা সেখানেই অ্যাড হবে যেখানে ইলেকট্রন ডেন্সিটি বেশি। মানে ডাবল বন্ডের এই দুটো কার্বনের মধ্যে, এই কার্বনটার এই কার্বনটার মধ্যে যে কার্বনটাতে ইলেকট্রন ডেন্সিটি বেশি থাকবে সেখানে ইলেকট্রোফাইলটা অ্যাড হবে। তাহলে এখানে যদি দেখি আমরা, এখানে নেগেটিভ, এখানে ডেল্টা পজিটিভ, এইদিকে এরকমই হবে, এটা ভাঙবে, যদি এটা ভাঙে এখানে নেগেটিভ হবে, এখানে পজিটিভ হবে, কারণ এখানে নেগেটিভ আনস্টেবল, তাহলে এখানে নেগেটিভ, তো ওখানে H+ অ্যাড হবে। তো এটা মডিফাইড মার্কনিকভ রুল এটা বলছে যে পজিটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম লেস ক্রাউডেড অ্যাড হবে, নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম মোর ক্রাউডেড অ্যাড হবে। নেগেটিভ পার্ট অ্যাট দ্য অ্যাডেন্ডাম মানে হচ্ছে যেটা নিউক্লিওফিলিক পার্ট Br-, সেটা মোর ক্রাউডেড, মানে এটা মোর ক্রাউডেড, ডাবল বন্ডের যেটা মোর ক্রাউডেড সেইখানে অ্যাড হবে পজিটিভ, নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম, পজিটিভ পার্টটা লেস ক্রাউডেড। আমাদের সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, কার্বোকাটায়ন তৈরি হবে, তো তাহলে কার্বোকাটায়ন যেখানে H+ অ্যাড করলে, ডাবল বন্ডের যেখানে H+ অ্যাড করলে কার্বোকাটায়ন মোর স্টেবল হচ্ছে সেখানে H+ অ্যাড করতে হবে। ব্যাস, আমাদের মার্কনিকভ রুলের আর কিছু মনে রাখতে হবে না, যে কার্বোকাটায়নটা যেখানে অ্যাড করলে মোর স্টেবল তৈরি হবে সেখানেই আমাদেরকে কার্বোকাটায়ন অ্যাড করতে হবে। তাহলে আমি এটাকে আর একটুখানি সুন্দরভাবে লিখে দিচ্ছি। আমি এটাকে লিখে দিচ্ছি এখানে, যে মার্কনিকভ রুলের যখনই মার্কনিকভ রুলের কথা আসবে আমাদেরকে সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আমাদেরকে প্রোডাক্ট লেখার সময় আমাদেরকে সবসময় মোর স্টেবল কার্বোকাটায়নটাকেই বানাতে হবে এবং সেই হিসেবে প্রোডাক্টটা লিখতে হবে। তাহলে ডিউরিং ইলেকট্রোফিলিক অ্যাডিশন টু আনসিমেট্রিক্যাল অ্যালকিন, electrophile goes to carbon which having more electron density and produce and which will produce more stable carbocation. তাহলে আমাদেরকে সেখানেই অ্যাড করতে হবে যেখানে কার্বোকাটায়ন মোর স্টেবল হবে, আর কিছু আমাদেরকে ভাবলে হবে না। যেখানে আমরা অ্যাড করবো সেখানে কার্বোকাটায়ন মোর স্টেবল হবে, সেই জায়গাতে আমাদেরকে অ্যাড করতে হবে ইলেকট্রোফাইলটাকে। ঠিক আছে, এবার দেখুন কয়েকটা এক্সাম্পল। এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মেইন ইম্পর্টেন্ট বিষয়। আমি কিছু এক্সাম্পল আমি এখন করব, আর কিছু এক্সাম্পল আমি সলভ করার জন্য দেব। আমি এখানে জাস্ট
দু একটা এক্সাম্পল আলোচনা করছি। আমি অনেকগুলো এক্সাম্পল দেব, যে এক্সাম্পলগুলো আপনাদেরকে সলভ করতে হবে বাড়িতে। অবশ্যই প্র্যাকটিস করবেন, আগেরগুলো কেউ প্র্যাকটিস করেননি আমার মনে হচ্ছে। আগেরগুলো কেউই প্র্যাকটিস করেননি এটা আমার মনে হচ্ছে। স্যার আগের গুলোর প্রোডাক্ট গুলো মানে আনসার গুলো যদি করা যায় তাহলে মেলানো যেত। আচ্ছা, আনসারগুলো আমি বলে দিচ্ছি। দেখুন এখানে অনেকগুলো এক্সাম্পল আছে, সেই এক্সাম্পলগুলো আমি, আচ্ছা আপনারা আগে প্রথমে ট্রাই করুন এক্সাম্পলগুলো, ঠিক আছে? আমি এক্সাম্পলগুলো আগে লিখে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি। প্রথমে আপনি আপনার আগে এক্সাম্পলগুলো ট্রাই করুন, আমরা নেক্সট ক্লাসে এক্সাম্পলগুলো ডিসকাস করবো, এটা বেটার হবে। তাহলে আমি কোনো একটা কনসেপ্ট পড়াবো, সেই কনসেপ্টের উপর বেস করে এক্সাম্পল আমি দেবো, সেগুলো ট্রাই করবেন। ট্রাই করার পরে আমরা আবার সেই কনসেপ্ট অ্যান্সারগুলো শুধু মিলিয়ে নেবো। তাহলে যদি কোথাও কোনো প্রবলেম যদি থাকে তাহলে এটা তাড়াতাড়ি হবে, আমার মনে হয় বেটার হবে, ঠিক আছে? আমরা এক্সাম্পলও বেশি সলভ করতে পারবো আর কনসেপ্টও অনেক বেশি ক্লিয়ার হবে। আচ্ছা, আজকে আমি এর সাথে আমি একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট প্রথমে আমি আলোচনা করছি, যেটা আমি এক্সাম্পল যেগুলো দেবো সেখানে এই কনসেপ্টটা লাগবে। ধরুন সিচুয়েশন এরকম হলো যে আপনার কাছে এরকম একটা অ্যালকিন আছে, আর এইখানে অ্যাড করতে হবে HBr। এই HBr যেটা নেওয়া হবে সেটা নেওয়া হয়েছে 1 ইকুইভ্যালেন্ট। এখন আমরা কোন ডাবল বন্ডটাতে অ্যাড করব, প্রথমটাতে না দ্বিতীয়টাতে? নাম্বারিং করে দিচ্ছি 1 2 3 4। 1 2-তে অ্যাড করবো না 3 4-এ অ্যাড করবো? দুটোই একই রকম ব্যাপার, কিন্তু HBr অ্যাডিশনে প্রোডাক্ট কী হবে, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ঠিক আছে? কনসেপ্টটাকে বুঝতে হবে, এবং কনসেপ্টটা বুঝতে পারলে আমরা অনেক প্রবলেম আমরা খুব সহজেই সলভ করতে পারবো। আচ্ছা দেখো, কনসেপ্ট হচ্ছে যে এইখানে যখন H+ অ্যাড হবে, তাহলে ধরা যাক এখানে H+ অ্যাড হলো, আমি যে কোনো একটাতে H+ অ্যাড করি, ডাবল বন্ডে কোনো ব্যাপার না, যে কোনো জায়গাতে আমি H+ অ্যাড করতে পারি। দুটো ডাবল বন্ডের মধ্যে যে কোনো একটা ডাবল বন্ডে অ্যাড করবো, কিন্তু কার্বোক্যাটায়নটা মোর স্টেবল হতে হবে। তাহলে আমার হিসেবে মোর স্টেবল কার্বোক্যাটায়নটা যদি আমি এখানে কার্বোক্যাটায়নটা বানাই সেটা হবে। তাহলে এটাই বানালাম। তাহলে আমি হাইড্রোজেনটাকে কোথায় অ্যাড করলাম? 1 নম্বর পজিশনে। তাহলে এখানে আমি হাইড্রোজেন এই H+টাকে আমি এই কার্বনে অ্যাড করেছি হাইড্রোজেনটাকে, তাহলে কার্বোক্যাটায়নটা 2 নম্বর পজিশনে তৈরি হয়েছে। এটা উল্টোটাও করতে পারতাম, এখানে পজিটিভ এখানে হাইড্রোজেন অ্যাড করতে পারতাম, সেটা লেস স্টেবল হতো, এটা মোর স্টেবল হচ্ছে কারণ এটা পজিটিভ হচ্ছে, এটা রেজোন্যান্স স্টেবিলিটিও পাচ্ছে। এই যে কার্বোক্যাটায়নটা তৈরি হয়েছে, এই কার্বোক্যাটায়নটার একটা রেজোনেটিং স্ট্রাকচারও হতে পারে। এই কার্বোক্যাটায়নটার রেজোনেটিং স্ট্রাকচারও হতে পারে। রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে কোনটা? যে এখানে যদি এটা রেজোনেন্স করে তাহলে এই কার্বোক্যাটায়নটা এখানে রেজোনেন্স হবে। তাহলে এই একটা কার্বোক্যাটায়ন হলো যেটা এখানে রেজোনেন্স হচ্ছে। তাহলে দেখুন এবার দুটো কার্বোক্যাটায়ন, এই যে দুটো রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে, আমার কোশ্চেন হচ্ছে কটা কার্বোক্যাটায়ন তৈরি হলো? কটা কার্বোক্যাটায়ন তৈরি হলো? 3টে হবে। এইখানে যে দুটো কার্বোক্যাটায়ন আমরা দেখছি, এই দুটো কার্বোক্যাটায়ন কি আলাদা কার্বোক্যাটায়ন? অ্যান্সার হচ্ছে না, এই দুটো হচ্ছে সেম কার্বোক্যাটায়ন। কেন বলছি? কারণ এই কার্বোক্যাটায়নটা আর এই কার্বোক্যাটায়নটা দুটোই হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচার, আর আমরা জানি রেজোনেটিং স্ট্রাকচারস হচ্ছে ইমাজিনারি। তার মানে এই দুটোর মধ্যে কোনোটাও কার্বোক্যাটায়ন নয়। অরিজিনাল কার্বোক্যাটায়নটা হচ্ছে আলাদা। অরিজিনাল কার্বোক্যাটায়নটা হচ্ছে এটা। এইটা হচ্ছে রিয়েল স্ট্রাকচার এই কার্বোক্যাটায়নের। এই কার্বোক্যাটায়নটার
এইটা হচ্ছে রিয়েল হাইব্রিড, আর এরা হচ্ছে রেজোনেটিং স্ট্রাকচারস। আর আমরা সবাই জানি, আমরা আগেও পড়েছি যে রেজোনেটিং স্ট্রাকচার হচ্ছে ইমাজিনারি। এই দুটো স্ট্রাকচারের বাস্তবে কোনো অস্তিত্ব নেই, এই দুটো কার্বোক্যাটায়ন রিয়েলি এক্সিস্টই করে না। যে কার্বোক্যাটায়নটা এক্সিস্ট করে সেটা হচ্ছে RH, যেটা রিয়েল হাইব্রিড, যেটা সেটা হচ্ছে অরিজিনাল কার্বোক্যাটায়ন। আশা করছি কনসেপ্টটা আমরা বুঝতে পেরেছি। এবার এই যে অরিজিনাল কার্বোক্যাটায়নটা আছে, এই কার্বোক্যাটায়নের মধ্যে আমাদের কে অ্যাটাক করবে? Br মাইনাসকে অ্যাটাক করবে। এখন Br মাইনাসের কাছে অ্যাটাক করার জন্য দুটো অপশন আছে, আইদারও এখানে অ্যাটাক করতে পারে, তাহলে প্রোডাক্টটা হবে এটা, অথবা Br মাইনাসের কাছে আর একটা অপশন আছে যে Br মাইনাস এখানে অ্যাটাক করতে পারে এই কার্বোক্যাটায়ন, এই কার্বন পজিশনটাতে, তখন প্রোডাক্ট হবে এটা। তাহলে আমরা এখানে দুটো প্রোডাক্ট পেতে পারি, এই দুটো প্রোডাক্ট আমরা পেতে পারি। তাহলে এই দুটো প্রোডাক্টের মধ্যে আমরা যদি ভালো করে খেয়াল করি, তাহলে দুটো প্রোডাক্টের মধ্যে প্রথম যে প্রোডাক্টটা আমি লিখেছি সেইটা হাইড্রোজেনটা কত নম্বরে অ্যাড হয়েছিল? 1 নম্বরে। ভালো করে দেখুন, হাইড্রোজেনটা তো 1 নম্বর কার্বনে অ্যাড হয়েছিল, আর ব্রোমিনটা গিয়ে 2 নম্বর কার্বনে অ্যাড হলো। তাহলে এই প্রোডাক্টটাকে আমি 1-2 অ্যাডিশন প্রোডাক্ট বলতে পারি। তাহলে আমি এটাকে বলছি 1,2 অ্যাডিশন প্রোডাক্ট, বা 1-2 প্রোডাক্ট, 1-2 অ্যাডিশন প্রোডাক্ট। আর এইখানে যে সেকেন্ড প্রোডাক্টটা তৈরি হয়েছে, সেখানে হাইড্রোজেন তো একে অ্যাড হয়েছিল, ব্রোমিনটা গিয়ে অ্যাড হয়েছে, গেল, হ্যাঁ, হাইড্রোজেনটা একে অ্যাড হয়েছিল, ব্রোমিনটা গিয়ে অ্যাড হয়েছে 4-এ। তাহলে এই প্রোডাক্টটাকে আমি বলতে পারি 1,4 অ্যাডিশন প্রোডাক্ট, 1,4 অ্যাডিশন প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে দু ধরনের প্রোডাক্ট হতে পারে, 1-2 এডিশন প্রোডাক্ট আর 1,4 এডিশন প্রোডাক্ট। এই দুটো প্রোডাক্টের মধ্যে যে প্রোডাক্টটা খুব সহজে তৈরি হবে সেটা হচ্ছে 1-2 এডিশন প্রোডাক্ট, কারণ কার্বোক্যাটায়ন এই পজিশনে মোর স্টেবল। তার মানে এখানে যদি আমি Δ1+ এটাকে Δ2+ লিখি, তাহলে Δ1+টা গ্রেটার দ্যান Δ2+, আমি এটাই লিখি, এটাকে Δ1+, দুটো সমানভাবে ডিস্ট্রিবিউট হবে না, কারণ যেখানে কার্বোক্যাটায়নটা মোর স্টেবল সেখানে মোর ডিস্ট্রিবিউট হবে। তাহলে Δ1+ ইজ গ্রেটার দ্যান Δ2+। তার মানে কার্বোক্যাটায়নটা যদি আমি দেখি, তাহলে কার্বোক্যাটায়নের Δ1 এর পজিশনে প্রোডাক্টটা ইজিলি ফর্ম হবে। তাহলে এই যে প্রোডাক্টটা ইজিলি তৈরি হচ্ছে, এই প্রোডাক্টটা কাইনেটিক্যালি তৈরি হবে, তাই না? কাইনেটিক্যালি ইজিলি তৈরি হবে, তো এটাকে আমরা বলবো KCP, কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। আর যে প্রোডাক্টটা এটা তৈরি করা একটু ডিফিকাল্ট হবে কিন্তু মোর স্টেবল, সেইটা হবে TCP, থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট। এই দুটোর মধ্যে মোর স্টেবল প্রোডাক্ট হচ্ছে কোনটা? TCP, থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট, মোর স্টেবল প্রোডাক্ট। ভালো করে আরেকবার খেয়াল রাখতে হবে, এই প্রোডাক্টটাতে যদি আমরা দেখি, তাহলে এর হাইপার কনজুগেশন কটা হচ্ছে দেখুন, 2 আর 3, 5টা হাইপার কনজুগেশন হচ্ছে অ্যালকিনের, আর এইখানে অ্যালকিনের হাইপার কনজুগেশন হচ্ছে একটা। তাহলে এই প্রোডাক্টটা মোর স্টেবল। তাহলে মোর স্টেবল প্রোডাক্টটা, এইটা হচ্ছে মোর স্টেবল প্রোডাক্ট। সবসময় মোর স্টেবল প্রোডাক্ট হয় TCP, খেয়াল রাখতে হবে, মোর স্টেবল প্রোডাক্ট সবসময় হয় TCP, আর এটা লেস স্টেবল প্রোডাক্ট, লেস স্টেবল প্রোডাক্ট সেটা হয় KCP। তাহলে যদি কোনো রিঅ্যাকশনে মোর দ্যান 1 প্রোডাক্ট তৈরি হয় এবং সেই প্রোডাক্টগুলো যদি স্ট্রাকচারাল আইসোমার হয়, তার মধ্যে একটা বেশি একটা কম পরিমাণে হয়, তাহলে সেটা রিজিও সিলেক্টিভ রিঅ্যাকশন। দেখুন এই রিঅ্যাকশনটা রিজিও সিলেক্টিভ রিঅ্যাকশন। এখানে দুটো প্রোডাক্ট তৈরি হয়েছে, দুটো প্রোডাক্টই আইসোমার। কি ধরনের আইসোমার? স্ট্রাকচারাল আইসোমার, একটা 1 ইন একটা 2 ইন, তাহলে দুটোই স্ট্রাকচারাল আইসোমার। আর এই স্ট্রাকচারাল আইসোমারগুলোর মধ্যে একটা মেজর হবে, একটা মাইনর হবে। যেটা মেজর হবে সেটা ডিপেন্ড করবে এই রিঅ্যাকশনটা কোন টেম্পারেচারে করা হচ্ছে। তাহলে এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে যদি আমরা এই রিঅ্যাকশনের টেম্পারেচার দেখি আর এখানে আমরা প্রোডাক্ট দেখি, তাহলে মনে রাখতে হবে যে যদি আমরা 40 ডিগ্রি সেন্টিগ্রেডে এই রিঅ্যাকশনটা করি, তাহলে TCPটা হচ্ছে মেজর প্রোডাক্ট, KCPটা হচ্ছে মাইনর প্রোডাক্ট।
কিন্তু রিয়াকশনটাকে যদি আমরা -40°C করি তাহলে এই রেজোনেন্সটা ফ্রিজ হয়ে যাবে, এই জিনিসটা ফ্রিজ হয়ে যাবে। তখন এই -40°তে আমি এটাকে এভাবে বোঝাচ্ছি যে 40°তে এর কাছে এনার্জি বেশি আছে। টিসিপি থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্টটা তৈরি করতে গেলে একটু বেশি এনার্জি খরচা করতে হবে, কিন্তু মোর স্টেবল প্রোডাক্ট পাবে। তাহলে ও একটু বেশি এনার্জি খরচা করে মোর স্টেবল প্রোডাক্টটা তৈরি করবে, যেহেতু এনার্জি ওর কাছে অ্যাভেলেবেল আছে। কিন্তু যদি এনার্জি অ্যাভেলেবেল না থাকে -40°C, এনার্জি যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে কি করবে, ও যেটা খুব সহজে প্রোডাক্ট তৈরি হবে সেটা তৈরি করার চেষ্টা করবে, যেহেতু এক্সেস এনার্জি অ্যাভেলেবেল নেই -40°তে। তাহলে তখন এই দুটো প্রোডাক্টের মধ্যে এই প্রোডাক্টটা তখন মেজর প্রোডাক্ট হবে। তাহলে -40°তে কেসিপি প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হবে টিসিপি থেকে। যদি রুম টেম্পারেচারে দেখা হয়, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে রুম টেম্পারেচারে টিসিপিটাই মেজর প্রোডাক্ট হয়, রুম টেম্পারেচারে টিসিপিটাই মেজর প্রোডাক্ট হয় কেসিপি থেকে। ঠিক আছে? আচ্ছা, এখন বিষয় হচ্ছে আর একটা ইম্পর্টেন্ট বিষয় এখানে আমরা আলোচনা করবো। এই জিনিসটাকে আমি একটু গ্রাফের মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। দেখুন, পোটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম বানিয়ে আমরা জিনিসটাকে এক্সপ্লেন করছি। একদিকে আমাদের রিঅ্যাকশন কোঅর্ডিনেট, একদিকে আমাদের পোটেনশিয়াল এনার্জি কার্ভ। তাহলে প্রথমে আমার অ্যালকিন ছিল, কোনটা? একটা অ্যালকিন ছিল, যেটা হচ্ছে এখানে ছিল। ধরুন আমি এখানে বানাচ্ছি এই অ্যালকিনটা, যেটা হচ্ছে এই অ্যালকিনটা 1,3-বিউটাডাইন। তাহলে এই অ্যালকিনটা ছিল। অ্যালকিনটা থেকে কার্বোকাটায়ন হয়েছে। কটা কার্বোকাটায়ন হয়েছে? অ্যান্সার হচ্ছে একটা কার্বোকাটায়ন হয়েছে, এটা মানে যেটা মেজর কার্বোকাটায়ন। এখানে কিন্তু দুটো কার্বোকাটায়ন হয়নি, এই ভুলটা করা যাবে না, কারণ প্রোডাক্টটা কটা কার্বোকাটায়নের থ্রুতে হয়েছে? একটা কার্বোকাটায়নের থ্রুতে হয়েছে, আর যে কার্বোকাটায়নটা হচ্ছে এটা। তাহলে এখান থেকে প্রথমে এই কার্বোকাটায়নটা তৈরি হয়েছে, কিন্তু কার্বোকাটায়নটা থেকে দুটো প্রোডাক্ট হয়েছে। আচ্ছা, এই কথাটাও আমি আরেকবার বলছি, একটা নোট, সেটা হচ্ছে যে যদি কখনো একটা ইন্টারমিডিয়েট থেকে মাল্টিপল প্রোডাক্ট হয় তাহলে মোর স্টেবল প্রোডাক্ট মেজর প্রোডাক্ট। একটা ইন্টারমিডিয়েট হলো আর সেখান থেকে মাল্টিপল প্রোডাক্ট হলো, তাহলে মোর স্টেবল প্রোডাক্ট মেজর প্রোডাক্ট হয় ইন নর্মাল কন্ডিশনে। তাহলে এখান থেকে কি হয়েছে? দেখুন, এখান থেকে দুটো প্রোডাক্ট হয়েছে। একটা প্রোডাক্টের অ্যাক্টিভেশন এনার্জি একটু বেশি লাগছে এবং মোর স্টেবল হচ্ছে, আর একটা প্রোডাক্ট তৈরি করতে অ্যাক্টিভেশন এনার্জি কম লাগছে কিন্তু লেস স্টেবল হচ্ছে। সিচুয়েশনটা এরকম কি, যে এই প্রোডাক্টটা তৈরি করতে অ্যাক্টিভেশন এনার্জি কম লাগবে, আর এই প্রোডাক্টটা তৈরি করতে অ্যাক্টিভেশন এনার্জি বেশি লাগবে, কিন্তু মেজর প্রোডাক্ট হবে। তাহলে যখন এনার্জি অ্যাভেলেবেল থাকবে, তার মানে এই অ্যাক্টিভেশন এনার্জিটা ওভারকাম করার মতো এনার্জি যখন অ্যাভেলেবেল থাকবে, তখন এ সবসময় চেষ্টা করবে যে একটু বেশি এনার্জি খরচা করে মোর স্টেবল প্রোডাক্ট তৈরি করতে। যখন এনার্জি অ্যাভেলেবেল থাকবে না -40°C, তখন চাইবে যেটা সহজে তৈরি হবে সেটা করতে, যেটা সহজে হবে সেটা করতে। স্বাভাবিক, যখন এনার্জি কারো থাকবে না তখন সে কি চেষ্টা করবে, কত কম এনার্জি খরচা করে বেশি প্রোডাক্ট পাওয়া যায় সেটার দিকে চেষ্টা করবে। তখন কেসিপি প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হবে। আর এই ক্ষেত্রে যদি অ্যাক্টিভেশন এনার্জি সাপ্লাই করার মতো টেম্পারেচার থাকে, তাহলে সে অ্যাক্টিভেশন এনার্জি নিয়ে মোর স্টেবল প্রোডাক্টটাকে মেজর প্রোডাক্টের দিকে নিয়ে যাবে। তাহলে আমাদের সবসময় খেয়াল রাখতে হবে যে রুম টেম্পারেচারে বা 40°C টেম্পারেচারে 1/4 অ্যাডিশন প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হয়, আর -40° টেম্পারেচারে বা নেগেটিভ টেম্পারেচারে দেখা গেলো -70° দিয়ে দিল, -80° দিয়ে দিল, সেক্ষেত্রে 1/2 অ্যাডিশন প্রোডাক্টটা মেজর প্রোডাক্ট হয়। এটা একটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এই কনসেপ্টের উপর বেস করে বহুবার কোশ্চেন বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞেস করা হয়েছে এবং এতেও জিজ্ঞেস করা হয়েছে, এসএলএসটিতেও কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছে। এই কনসেপ্টটাকে আমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে এবং কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। এর উপর বেস করে আমি 2-3টে এক্সাম্পল দেবো যেগুলো আপনাদের সলভ করবেন। ঠিক আছে? আচ্ছা, আর দেখি আর কোনো এক্সাম্পল আমি ইম্পর্টেন্ট এক্সাম্পল পাচ্ছি কিনা। আর একটা আমি ইম্পর্টেন্ট এক্সাম্পল আলোচনা করছি এখানে, দেখুন। সেটা হলো
একটা এক্সাম্পল এরকম পাওয়া যাবে, সেটা হচ্ছে এখানে ডাবল বন্ড আছে, এখানে ব্রোমিন আছে। HBr প্রোডাক্ট কি হবে? দেখুন একবার ট্রাই করুন। একটা কি 1,3-ডাইব্রোমোসাইক্লোহেক্সেন হবে? না, 1,3টাই করবে ম্যাক্সিমাম লোক, কিন্তু হবে না। এখানে একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আছে। কনসেপ্টটা হচ্ছে যে H প্লাস যখন এখানে অ্যাড হবে, কার্বোকার্বনটা এখানে না হয়ে এখানে হবে। এই দুটো কার্বনের মধ্যে সবাই ভাববে যে এই কার্বোকার্বনটা তো মোর স্টেবল, এখানে তো 2-2-4টে হাইপার কনজুগেশন, এইখানে কার্বোকার্বন করলে তো লেস স্টেবল হচ্ছে, তা কার্বোকার্বন তো এখানে হবে, আর এখানে কার্বোকার্বন করে ব্রোমিনটাকে এখানে অ্যাড করবে, কিন্তু কার্বোকার্বন হবে এখানে। কারণ হচ্ছে যে এইখানে এই ব্রোমিন যে লোন পেয়ার আছে, এই লোন পেয়ার দিয়ে কার্বোকার্বনটাকে স্টেবল করবে, যেটাতে ব্রোমিনের উপরে পজিটিভ চার্জটা আসবে। আর আমরা জানি ইলেকট্রোনেগেটিভ অ্যাটমের উপরে পজিটিভ চার্জ যদি আসে তাহলে তার অক্টেট কমপ্লিট স্ট্রাকচার হয়। এই যে কনসেপ্টটা, এই কনসেপ্টটাকে বলা হয় নেইবারিং গ্রুপ পার্টিসিপেশন, এনজিপি। তাহলে নেইবারিং গ্রুপ পার্টিসিপেশন হলে কি হবে? H প্লাসকে অ্যাটাক করবে, আর ব্রোমিনের উপরে যে লোন পেয়ার আছে, এই ব্রোমিনের লোন পেয়ার সাথে সাথেই এখানে অ্যাটাক করবে। তাহলে আলটিমেটলি আমরা কার্বোক্যাটায়ন যখন পাবো, তখন সেই কার্বোক্যাটায়নে ব্রোমিনের উপর পজিটিভ চার্জ থাকবে এবং অক্টেট কমপ্লিট স্ট্রাকচার থাকবে। এইরকম আমরা কার্বোক্যাটায়ন পাবো। এবং এই কার্বোক্যাটায়নটাতে এবার আমার অ্যাটাক করবে হচ্ছে Br মাইনাস, আর Br মাইনাস যখন অ্যাটাক করবে তখন Br মাইনাস এই দুটোর মধ্যে যে কোনো কার্বনে অ্যাটাক করতে পারে, কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে এটা অ্যান্টি প্রোডাক্ট হবে, অ্যান্টি অ্যাটাক হবে। আর যে প্রোডাক্টটা আমরা পাবো সেই প্রোডাক্টটা যদি এখানে ব্রোমিনটা যদি অ্যাবভ দ্য প্লেনে হয়, তাহলে এখানকার ব্রোমিনটা বিলো দ্য প্লেনে হবে। এবং আর একটাও হতে পারে, উল্টোটাও হতে পারে। আমরা জানি যে এখানে যদি বিলো দ্য প্লেন ব্রোমিন হয়, তাহলে এখানে অ্যাবভ দ্য প্লেন হবে। এবং এই দুটো প্রোডাক্ট যে আলাদা, সেটা আমরা বহুবার আলোচনা করেছি যে এই দুটো হচ্ছে একটা আরেকটার এনানসিওমার্স। তাহলে এক্ষেত্রে আমাদের কি প্রোডাক্ট পাওয়া যাবে? এনানসিওমারিক প্রোডাক্ট পাওয়া যাবে, এনানসিওমারিক মিক্সচার আমরা পাবো। তাহলে এখানে A আর B এই দুটো প্রোডাক্ট আমরা পাবো। আমি আশা করছি কনসেপ্টটা বোঝাতে পেরেছি। তাহলে খেয়াল রাখতে হবে এরকম সিচুয়েশন যখনই আসবে, আমাদের এই এনজিপি কনসেপ্টটাকে এখানে অ্যাপ্লাই করতে হবে। স্যার এনজিপি শর্তগুলো একটু বলে দিন না, মানে কন্ডিশনস গুলো কেমন কি হতে পারে? কন্ডিশন হচ্ছে এটাই যে আমাকে যেমন করেই হোক যেটা আমি বানাবো ইন্টারমিডিয়েট, সেটাকে স্টেবল ইন্টারমিডিয়েট বানাতে হবে। তাহলে এটার থেকে এখানে কার্বোক্যাটায়ন হওয়ার থেকে যদি এখানে কার্বোক্যাটায়ন বানিয়ে ব্রোমিন দিয়ে অ্যাটাক করিয়ে যদি আমি কার্বোক্যাটায়নটাকে অক্টেট কমপ্লিট বানাতে পারি, এটা হচ্ছে নন ক্লাসিক্যাল, এটা নন ক্লাসিক্যাল কার্বোক্যাটায়ন। তাহলে এই নন ক্লাসিক্যালটা তো মোর স্টেবল হয়ে যাচ্ছে, অক্টেট কমপ্লিট ব্রোমোনিয়াম আয়নের থ্রু দিয়ে হচ্ছে, সাইক্লিক হ্যালোনিয়াম আয়নের থ্রু দিয়ে হচ্ছে। তাহলে সেক্ষেত্রে মেজর প্রোডাক্টটা পাওয়া যাবে। কন্ডিশনটা এরকমই ভাবতে হবে যে এখানে পাশাপাশি কার্বোক্যাটায়ন যেখানে তৈরি হচ্ছে তার পাশাপাশি এরকম হ্যালোজেন আছে কিনা যারা লোন পেয়ার দিয়ে স্টেবল করতে পারে। আচ্ছা, আর একটা এক্সাম্পল আমি নিচ্ছি, যে এক্সাম্পলটাও এক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। আমি এই এক্সাম্পলগুলো এই আমি যে লিস্ট অফ এক্সাম্পলস দেবো তাতে থাকবে, ওই জন্য আমি আগে থেকেই একটু বলে দিচ্ছি, তাতে কোনো রকম অসুবিধা না হয় সেটা সলভ করতে। দেখুন কনসেপ্ট হচ্ছে এটা যে এখানে আছে CH2I আর এখানে আছে CH ডাবল বন্ড CH2। এইখানে দেওয়া হলো কি HI, আর এই HIটাকে দেওয়া হয়েছে এক্সেস পরিমাণে। এক্সেস পরিমাণে দেওয়া হয়েছে আর হিটও করা হয়েছে। প্রোডাক্ট কী হবে, এটা কোশ্চেন। তো অ্যান্সার খুব সহজেই করা যাবে, কিন্তু অ্যান্সার করার জন্য আমাদের একটা খুব ফান্ডামেন্টাল কনসেপ্ট লাগবে। সেটা হচ্ছে যে প্রথমে তো আমরা জানি যে এখানে H প্লাস অ্যাড হবে,
ডাবল বন্ডে H প্লাস অ্যাড করবো আর কার্বোক্যাটায়ন বানিয়ে দেবো, ঠিক আছে। CH2 এখানে আয়োডিন থাকবে, এখানে CH পজিটিভ হবে, এখানে CH3 হবে, কার্বোক্যাটায়ন এটাই হবে। এবং এই কার্বোক্যাটায়নে I মাইনাস এক্ষেত্রে নিউক্লিওফাইল অ্যাটাক করবে, এটাও নিয়েও কোনো সমস্যা নেই। তাহলে এখানে I আর এখানে CHI আর এখানে CH3। এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে যখনই কোথাও ভিসিনাল ডাই আয়োডাইড তৈরি হয়, ভিসিনাল ডাই আয়োডাইড আর আনস্টেবল অন হিটিং। কেন? দেখুন এই আয়োডিনের সাইজটা কি বড়, আয়োডিন একটা বড় অ্যাটম, তার পাশেই আর একটা বড় অ্যাটম আছে। তাহলে এই দুটোর মধ্যে এক তো স্টেরিক ক্রাউডিং এর প্রবলেম, দ্বিতীয় হচ্ছে এই দুটোর মধ্যে ওভারল্যাপিং হয়ে যেতে পারে আয়োডিনের মধ্যে, আয়োডিন দুটোই বড় অ্যাটমের মধ্যে ওভারল্যাপিংও হয়ে যাবে। আর আমরা জানি I2 অ্যাজ এ মলিকিউল অনেক বেশি স্টেবল হতে পারে। তাহলে যেই মুহূর্তে এটাকে হিট করা হবে এখান থেকে I2 চলে যাবে, I2 এর এলিমিনেশন হয়ে যাবে, দিয়ে এটা আবার ডাবল বন্ড বানাবে। তাহলে আমাদের এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে ভিসিনাল ডাই আয়োডাইড, ডাইক্লোরাইড, ডাইব্রোমাইড, ঠিক আছে, ডাই আয়োডাইডস আর আনস্টেবল বিকজ অফ দ্যার বিগার সাইজ। তাহলে যখন তারা একটা ওভারল্যাপ করে যাবে তো মলিকুল থেকে I2 এলিমিনেট হয়ে আবার ওটা অ্যালকিনে কনভার্ট হবে। আর যেহেতু HI এক্সেস পরিমাণেই দেওয়া আছে, তাহলে স্বাভাবিক এখানে আমরা প্রোডাক্টটা পেয়ে যাব যে HI আবার এর মধ্যে অ্যাড হবে, এর মধ্যে আবার HI অ্যাড হবে, H প্লাস I মাইনাসটা মিডিলে অ্যাড হবে, তো প্রোডাক্ট হবে এখানে I। কি সুন্দর একটা এক্সাম্পল, HI এক্সেস হিট করলাম, আয়োডিনটা মিডিলে চলে এলো, বিউটিফুল এক্সাম্পল। ঠিক আছে, এই কোশ্চেনটাও প্রিভিয়াস ইয়ারের একটা কোশ্চেন, যেটা খুব সুন্দর একটা কোশ্চেন। তাহলে এই কনসেপ্টটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে ভিসিনাল ডাই আয়োডাইডস আর হাইলি আনস্টেবল অন হিটিং। ঠিক আছে, আচ্ছা আরও দেখছি আর একটা বাকিগুলো আমরা আলোচনা করব, আপনারা একবার ট্রাই করবেন তারপরে আলোচনা করব, তাহলে বেটার হবে জিনিসটা। আচ্ছা আর একটা দেখুন, আর একটা টাইপ এখানে আমি বলে আজকে শেষ করছি। এটা আছে এরকম, লিখতে গেলে এক মিনিট, HCl নেওয়া হয়েছে 1 ইকুইভ্যালেন্ট প্রোডাক্ট। টাইপটা মাথায় রাখতে হবে, এই মানে আমি আলাদা আলাদা টাইপের বলছি, প্রত্যেকটা টাইপকে আমাদেরকে খেয়াল রাখতে হবে। দেখুন সিচুয়েশন হচ্ছে, প্রথমে তো দুদিকেই যেহেতু কার্বোক্যাটায়ন সেম স্টেবিলিটি তৈরি হতে পারে, তাহলে কোনো অসুবিধা নেই, যে কোনো একদিকে বানিয়ে নিচ্ছি, তাহলে এখানে অ্যাটাক করিয়ে কার্বোক্যাটায়নটা বানিয়ে নিচ্ছি। দেখুন একবার, তাহলে কার্বোক্যাটায়ন আমি বানিয়ে নিলাম এখানে। এবার দেখুন এই কার্বোক্যাটায়নটাতে কোনো তো রিঅ্যারেঞ্জমেন্টের কিছু হবে না, অপশান আছে Cl মাইনাস অ্যাটাক করতে পারে একটা অপশান, আর একটা অপশান হচ্ছে এর ডাবল বন্ডটাও অ্যাটাক করতে পারে, কারণ এটাও নিউক্লিওফাইল, আর আমরা জানি সেকেন্ড স্টেপ ক্যান বি কজড বাই এনি নিউক্লিওফাইল। সেকেন্ড যে স্টেপটা হবে সেটা মানে কে অ্যাটাক করবে, যে নিউক্লিওফাইলটা বেশি নিউক্লিওফিলিক না কম নিউক্লিওফিলিক ওটার উপর ডিপেন্ড করছে না। তো Cl মাইনাসের আর এখানে অ্যালকিন আছে, তো অ্যালকিনটা ইন্টারনাল অ্যাটাক করবে, Cl মাইনাসকে অ্যাটাক করতে করলে এক্সটার্নাল অ্যাটাক করতে হবে। কোনটা বেটার? ইন্টারনাল অ্যাটাক বেটার, স্বাভাবিক।
তাহলে ইন্টারনাল অ্যাটাক হবে। তাহলে এই ইন্টারনাল অ্যাটাক হলে প্রোডাক্ট আমরা পাবো। তাহলে আমি এখানে কি প্রোডাক্ট পাবো সেটা লিখছি। তাহলে মানে এ নাম্বারিং করছি, এ বি সি ডি ই এফ এরকম করছি। তাহলে এটা কত মেম্বার রিং হচ্ছে দেখুন, 5 মেম্বার, 1 2 3 4 5। আমি এগুলো নাম্বারিং হটিয়ে দিই, আমার তো আছে। 1 2 3 4 5 6 মেম্বার। এই কার্বনটা এই কার্বনে অ্যাটাক করবে, 1 2 3 4 5, আর এই কার্বনটা অ্যাটাক করবে, 6 মেম্বার রিং হয়ে যাবে। দেখুন এখান থেকে 1 2 3 4 5 6 মেম্বার রিং হয়ে যাবে। তাহলে একটা 6 মেম্বার রিং হবে। তাহলে আমি একটা 6 মেম্বার রিং প্রথমে বানিয়ে নিচ্ছি। এই যে এইখানে মিথাইলটা দিলাম, কোন মিথাইলটা? এই মিথাইলটা, এই মিথাইলটা এখানে দিলাম। তাহলে এই কার্বনটা হচ্ছে এই কার্বনটা যেটা এখানে অ্যাটাক করেছে। এখানে আবার দুটো মিথাইল আছে, ঠিক আছে, এইভাবে ভাবতে হবে। তাহলে এখানে দুটো মিথাইল আছে, কার্বোকাটায়নটা এখানে হবে। এইবার কি করবে? এইবার Cl মাইনাস অ্যাটাক করবে। এইবার Cl মাইনাস অ্যাভেলেবেল আছে, Cl মাইনাস এবার এই কার্বোকাটায়নটাতে অ্যাটাক করবে। তাহলে আলটিমেট প্রোডাক্ট পাবো কি আমরা? 6 মেম্বার রিং। এটা একটা টাইপ, ঠিক আছে। তাহলে এই 4-5টা টাইপ বললাম, এই 4-5টা টাইপের উপরে বেস করেই আমি এক্সাম্পল দিয়ে দেবো। আচ্ছা, এক্সাম্পলে যদি আমি ডাইলিউট H2SO4 দিই তাহলে কি করতে হবে? যেখানে যেখানে হ্যালোজেন আছে সেখানে সেখানে OH হবে, হ্যাঁ না? যদি আমি আমি এক্সাম্পলটাকে চেঞ্জ করে কি করব, ডাইলিউট H2SO4 যদি দিই তাহলে সেই হিসেবে প্রোডাক্ট লিখতে হবে। আমি আশা করছি বোঝা গেছে। তাহলে আমি অনেকগুলো এক্সাম্পল লিখে কালকে আমি সেন্ড করে দেবো, আপনারা সেই এক্সাম্পলগুলোকে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। আরও কিছু কনসেপ্ট আছে এই রিয়াকশানের উপরে যেটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। এই 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 কনসেপ্টটা পড়ার পরে আমরা ওই কনসেপ্টগুলো আলোচনা করব। দেখুন কারো কোনো ডাউট থাকলে বলুন। এই অবধি। ঠিক আছে, তাহলে আজকে এখানে এন্ড করছি ক্লাস। নেক্সট ক্লাসে আমরা এই বিষয়গুলো আলোচনা করব, আরও ডিটেলসে আলোচনা করতে হবে, কারণ কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে আমাদের, তাহলেই আমরা যে কোনো কম্পিটিটিভ এক্সামে যাই কোশ্চেন আসুক না কেন আমরা সলভ করতে